বইগুলো দেওয়া যায়। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাস হবে হলো ইংরেজি। তো হয়তোবা আমি অলরেডি সব পোস্ট করে দিয়েছি যে আজকের ইংলিশ ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে আমরা সর্বনিম্ন 6 নাম্বার, উপরে 8 থেকে 10 নাম্বারও ইনশাআল্লাহ কমন আসবে। আজকে সেই সকল টপিকসগুলো পড়াবো। তো ক্লাস শুরু করার আগে সবাই একটু সামাজিক কাজে লেগে যায়, সবাই ক্লাসটা শেয়ার করে দিই এবং আমি নিজেও ক্লাসটি শেয়ার করে দিই। এবং যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই যত তাড়াতাড়ি পারেন ক্লাসে জয়েন হয়ে যান। আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। সবাই ক্লাসে দ্রুত জয়েন হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন। আর বাকি বন্ধু বান্ধবকে একটু কমেন্ট করে জানিয়ে দিন ক্লাসটি শুরু হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটি শুরু করব। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। হয়তোবা আপনারা হেডিং দেখেই বুঝতে পারতেছেন যে আমরা আজকে পড়ব ভোকাবুলারি পার্ট, যেখান থেকে সর্বনিম্ন 6 নাম্বার, উপরে আপনার 8 বা 9 নাম্বারও থাকতে পারে। তো ওই কয়েকটা টপিকস ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ ধারণা দিয়ে ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। তো যত তাড়াতাড়ি পারেন সবাই ক্লাসে জয়েন হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিন। ইনশাল্লাহ আজকে ভালো কিছু পেতে যাচ্ছেন। যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন তারা ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিন সবাই। আমাদের শেয়ার শেষ হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। ওকে, আমার শেয়ার করা অলমোস্ট ডান। আমার শেয়ার শেষ হলে আমি ক্লাসটি শুরু করে দেবো। এর মধ্যে আপনারা যারা আছেন সবাই ক্লাসে একটু জয়েন হয়ে যান, আমরা শুরু করব। আপনারা হয়তো বা জানেন যে আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা খুবই নিকটে। আর মাত্র আমরা যদি দিন ধরে হিসাব করি তাহলে আমাদের আর আজকে দিন বাদ দিয়ে আমাদের হাতে আর 10 দিন সময় আছে। সো 10 দিন আগে 6 থেকে 7 নাম্বার কমন পাওয়ার মতো, কমন উপযোগী ইনশাল্লাহ একটা ক্লাস হবে আজকে। সবাই ক্লাসটি শেয়ার করে দিন। ওকে, ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন তাদের ভাই একটু বলবো, সবাই একটু @ আপনাদের বন্ধুবান্ধবকে হাইলাইট একটু কমেন্ট করে দিন যাতে বাকিরা জয়েন করে। সবাই এইটা লিখে একটু কমেন্ট করুন। ঠিক আছে, কমেন্ট করে সব বন্ধুবান্ধবকে জয়েন করে ফেলুন ক্লাসে। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছে, সবার সালাম একসাথে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, মানসুরা মিলা হাইলাইট করে দিয়েছে। বাকিরাও যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন সবাই একটু হাইলাইট করুন। আমরা আজকে ক্লাসটা শুরু করব। আমাদের আজকের ক্লাসের টপিকস হলো ভোকাবুলারি পার্ট, যেটা আপনাদের বারবার পড়ে অনেক পড়ার পরও মনে থাকে না, পরীক্ষায় পারেন না, ভুলে যান। তো সেই বিষয়টা কিভাবে খুবই সহজে আয়ত্তে রাখবেন সেই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং যত
খুবই অল্প পরিশ্রম করে বেশি নাম্বার তুলতে পারেন সেই সকল টপিক সম্পর্কে আমরা কথা বলবো। তো যারা ক্লাসে অলরেডি জয়েন করে ফেলেছেন ভাই সবাই একটু আপনাদের বন্ধুবান্ধবকে হাইলাইট করে দিন, সবাই একটু হাইলাইট করে দিন। ওকে, মারিয়া আক্তার মায়া, ওয়ালাইকুম আসসালাম। আসাদুজ্জামান আসাদ সালাম দিয়েছে, ভাইয়া সবার সালাম একসাথে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই আমাদের ক্লাসে জয়েন হয়ে গিয়েছে, আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো আসেন আমাদের ক্লাস শুরুর অংশেই আমরা এইখানে লিখেছি ভোকাবুলারি পার্ট। সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ভোকাবুলারি পার্টের মধ্যে কিন্তু শুধুমাত্র সিনোনিম অথবা অ্যান্টোনিম না, এর মধ্যে আরও কয়েকটা টপিকস আছে। যেমন আমাদের কি আছে, প্রিপোজিশন বা প্যাপোজিশন, আপনারা যেটাই বলুন না কেন কিন্তু সঠিক উচ্চারণ কিন্তু প্যাপোজিশন। আচ্ছা, তারপরে আমাদের হলো স্পেলিং, তারপরে আমাদের আছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই তো আরও কিছু, মানে এক কথায় প্রকাশ। তারপরে আপনাদের এই তো টুকটাক আপনাদের প্রিপোজিশনের পাশাপাশি আর একটা জিনিস থাকে গ্রুপ ভার্ব। এই সকল টপিকসই কিন্তু আপনাদের ভোকাবুলারি পার্টের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এখানে অ্যানালজিটা লিখিনি, কারণ আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যানালজিটা থাকে না। এই কয়েকটা টপিক্সের মধ্যে থেকেই আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এই যে সিনোনিম অ্যান্টোনিম যে আছে ভাইয়া, এখান থেকে আপনাদের 2টা করে প্রশ্ন প্রতি বছর থাকে। প্রিপোজিশন গ্রুপ ভার্ব কপাল ভালো থাকলে 2টা অথবা 3টা আপনি পেয়ে যাবেন। তারপরে স্পেলিং একটা মাস্ট থাকবেই, ফ্রেজ অথবা এক কথায় প্রকাশ, এই 2টা থেকে যে কোনো একটা থাকবে। যদি আমরা অ্যাকুরেট হিসাব ধরতে যাই তাহলে কিন্তু এখানেই 7টা, ঠিক আছে। আরও টুকটাক কিছু টপিকস আছে যেগুলো থেকে আমাদের পরীক্ষায় হুবহু প্রশ্ন চলে আসে। তো আমরা ইনশাআল্লাহ সবগুলো টপিকসই খুবই অল্প কয়েকটা এমসিকিউ এর মাধ্যমে ব্যাখ্যা সহকারে কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, পড়লে চান্স হবে, সবই আমরা আজকের ক্লাসে দেখাবো। তো আমরা ক্লাসে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন দেখেন, আমাদের একটা প্রথম প্রশ্ন শুরু হয়েছে হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। আমাদের প্রথম প্রশ্নটা শুরু হয়েছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। দেখেন আমাদের এখানে বলছে যে ডু ইউ নো, ঠিক আছে, দ্য সলিউশন। আচ্ছা আমাদের আমাদের ওকে, আপনারা একটু ভালো করে কোশ্চেনটা দেখেন। আমাদের কোশ্চেনে আছে কি দেখেন, ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ, বলছে দ্য প্রবলেম। তো এইখানে আমাদের কয়েকটা প্রিপোজিশন আছে, একটা আছে অফ, একটা আছে টু, একটা আছে উইথ, একটা আছে অ্যাবাউট। তো এইখানে কোনটা অ্যান্সার হবে? সবাই একটু হ্যাঁ অনেকেই অলরেডি সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছেন, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে সলিউশন টু, আমরা জানি সলিউশনের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, তার সাথে বসে হলো টু। আচ্ছা, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভাই কোনো রুলসের মধ্যে ফেলে আপনি মনে রাখতে পারবেন না। এটা আপনার কি করতে হবে? পুরোটাই মুখস্থ রাখতে হবে। তো এখন আপনি বলতে পারেন ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো 2 থেকে 3000, এই 2 থেকে 3000 প্রিপোজিশন কি মনে রাখা সম্ভব? ভাই 2 থেকে 3000 প্রিপোজিশন মনে রাখতে হবে না। আমরা আপনাদের জন্য আমাদের বইতে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ 500 থেকে 700 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিয়েছি। তো এইখান থেকে এবং যেগুলো নার্সিং পরীক্ষায় আসার মতো শুধু সেইগুলোই দিয়েছি, এবং আমরা শতভাগ আশাবাদী যারা এই প্রিপোজিশনগুলো পড়বে। দেখেন আমাদের প্রিপোজিশন এবং প্রিপোজিশনটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বইয়ের শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকটা ভাগ ভাগ করে দিচ্ছি। যেমন প্রিপোজিশন পার্ট 1 আমরা প্রতিদিন, এখনো যে হাতে 10টা দিন আছে, পার্ট 2 পার্ট 3 প্রতি পার্টে আপনাদের হলো 10 থেকে 15টা করে প্রিপোজিশন দেওয়া আছে যে বইটা মাঝখানে। যে যদি এইগুলো আপনি খুব ভালো করে একবার রিডিংও করে যান, ইনশাল্লাহ আপনি শতভাগ কমন পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তো এইভাবে হলো আমাদের প্রত্যেকটা প্রিপোজিশন পড়তে হবে। এখন দেখেন আমি 1 নম্বর প্রশ্নেই কেন প্রিপোজিশন রাখলাম ভাই,
প্রিপজিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবেই আসবে গ্যারান্টি। এখান থেকে দুইটাতে সর্বনিম্ন আপনার 3টা কোশ্চেনও এই প্রিপজিশন থেকে পেতে পারেন। তো প্রিপজিশন হলো দুই ধরনের প্রিপজিশন থেকে প্রশ্ন আসে, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, একটা হলো ব্যবহারিক প্রিপজিশন। মানে অর্থগত দিক দিয়ে কিছু প্রিপজিশন ব্যবহার হয়, আর কিছু আছে যে ওই শব্দের সাথে ওই প্রিপজিশনই ব্যবহার হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আমাদের টোটালি মুখস্থ করতে হবে। ব্যবহারিক যে প্রিপজিশন এটা খুবই কম আসে, একটা আসলেও খুবই সহজ সহজ প্রশ্ন আসে, ওইটা ইজিলি পারবেন। আর এই জন্য আমাদের এই যে এখানে যে প্রতিদিন মানে পাঠ করে দেওয়া আছে, আপনারা এইটা পড়ে নেবেন, ইনশাল্লাহ আপনারা শতভাগ কমন পাবেন। ওকে, আমাদের প্রত্যেকটা কমন পাবেন। তাহলে আপনারা সবাই জানেন যে সলিউশনের সাথে হলো সমাধান অর্থে টু বসে, এই জন্য আমাদের এটা সঠিক অ্যান্সার হলো সলিউশন টু। দেখেন আমাদের এটার অ্যান্সার আছে হলো সলিউশন টু। ওকে, আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাই। ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন ভাইয়া সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব সকলকে একটু কমেন্টে ডাকবেন। সবাই একটু @হাইলাইট এটা একটু কমেন্ট করলে আপনার বাকি যে বন্ধুবান্ধব আছে তারা ক্লাসটি সহজেই পেয়ে যাবে। অনেকেই বলে ভাই আমাদের কাছে নোটিফিকেশন আসে না, আপনারা কখন ক্লাস নেন, আপনাদের টাইম ঠিক নেই। হ্যাঁ ভাই, আমাদের টাইম টেবিলটা ঠিক থাকে না, কিন্তু আমরা রেগুলারই আপনাদের জন্য ক্লাস নেই। তো এই জন্যে আপনারা সবাই একটু আপনাদের বন্ধুবান্ধবকে একটু হাইলাইট করে দেবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন আমাদের 2 নাম্বার প্রশ্নেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে এবং একদম সহজ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখন বলছে কি আই কনগ্রাচুলেট ইউ ড্যাশ ইয়োর সাকসেস। আমরা জানি কনগ্রাচুলেটের সাথে সবসময় কি বসবে, সবাই একটু কমেন্টে জানান তো কনগ্রাচুলেশনের সাথে কি বসবে। কাউকে অভিনন্দন জানাতে কনগ্রাচুলেশনের সাথে হলো ওয়ান বসে। কি বসে? অন বসে। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কারণ এটার কিন্তু কোনো নিয়ম নাই, এটার কিন্তু কোনো নিয়ম নাই। এর সাথে আমাদের কি বসবে? অন বসবে, অন। আর আমি একটু আগেই বলে দিয়েছি যে আপনাদের সহজ এখন 3000 4000 প্রিপজিশন পড়ার সময় নাই, যা শর্টকাট গুরুত্বপূর্ণ বিগত বছরগুলো যেরকম প্রশ্ন আছে সেই বিষয়গুলো হলো সলভ করতে হবে। তো আমাদের 2 নাম্বার অ্যান্সার হলো ওয়ান। হ্যাঁ, অনেকেই অলরেডি সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছে তারা তো এগুলো পড়ে ফেলছে, বা এগুলো আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, খুবই সহজ। আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় ভাই এই ধরনের সহজ প্রিপজিশনই থাকে, বা যেগুলো থাকে সেগুলো কোথায় পাবেন? আমাদের বইতে পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তাহলে যেহেতু 2 নাম্বারটা অলরেডি আমরা সলভ করে ফেলছি, আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা সবাই একটু আমাকে ব্যাখ্যা সহকারে একটু সলভ করে দিবেন তো। ব্যাখ্যা সহকারে যে এটা কি হবে বা কেন হবে, দেখি কে পারে। দেখেন এখানে আমাদের বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা, দেয়ার ইজ এ নিউজ পেপার শপ ড্যাশ মাই ওয়ে টু দ্য অফিস। আচ্ছা, এখানে আমাদের কি হবে? ঠিক আছে, নিউজ পেপার শপ, তারপর হচ্ছে ড্যাশ মাই ওয়ে টু দ্য অফিস। এখানে আমাদের আছে থ্রো, অফ, অন, ইন, 4টা প্রিপজিশন আছে। এই 4টার মধ্যে কোনটা হবে এবং এটা কি জন্য এটা বসলো, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি ব্যবহারিক? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করুন, কমেন্টে একটু জানানোর চেষ্টা করুন এখানে কি বসবে। আচ্ছা, মানসুরা মিলা ওয়ান বলতেছে, জেরিন অন। আচ্ছা ঠিক আছে, ওয়ানটা কেন ভাই? আচ্ছা আচ্ছা, সবাই অন বলতেছে, কিন্তু ওয়ানটা কেন? অন তো আমাদের একটা রিজন আছে, তাই না, যে এই জন্য হলো অনটা বসে। তো আমাদের এই বিষয়টা বুঝতে হবে, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না, এটা হলো আমাদের ব্যবহারিক প্রিপজিশন। দেখেন এখানে বলছে দেয়ার ইজ এ নিউজ পেপার শপ মাই ওয়ে টু দ্য অফিস, মানে আপনার অফিসে যাওয়ার পথে বা একটা অবস্থান। আপনাদের দেখেন এখানে কিন্তু মানে আপনার অফিসে যাওয়ার পথে একটা নিউজ পেপারের দোকান বসে, মূল কথা হলো অবস্থান বোঝানো হচ্ছে। এখানে মূলত কি বোঝানো হচ্ছে? অবস্থান। আর অবস্থান বোঝাতে, কোনো কিছুর অবস্থান বোঝাতে আমাদের অন প্রিপজিশন বা প্যাপজিশনটা ব্যবহার করা হয়। এটা হলো অফিসে যাবার পথে না ভাই, হ্যাঁ অফিসে যাবার পথে ঠিক আছে ভাই, কিন্তু এটা হলো একটা অবস্থান বোঝাচ্ছে। তো একটা অবস্থান
আমাদের প্রিপজিশন কি ব্যবহার হবে? ওয়ান। কোনো কিছুর উপরে বোঝাতে, একদম লেগে থাকা ওয়ান, সেরকম কোনো কিছুর অবস্থান বোঝাতে, যে আমার অফিসে যাওয়ার পথে, পথে কি একটা অবস্থান, একটা জায়গা না? তো এই যে অবস্থান বোঝাতে আমাদের হলো কি বসবে? অন বসবে। তো মাথায় রাখবেন, কোনো কিছুর অবস্থান বোঝাতে শুধু যে নিউজ পেপারের দোকান, এখানে যে কোনো কিছু হতে পারে, আপনার চায়ের দোকান হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এখন যদি আপনারা বলেন রাস্তার পাশে, পাশে বসে তো বিসাইড বসা উচিত ছিল, তাই না? কিন্তু না, এটা তার হলো একটা কিছুর অবস্থান বোঝাচ্ছে। তো অবস্থান বোঝাতে সবসময় প্রিপজিশন কি বসবে? অন বসবে। তো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, আবু সাইদ বলতেছে অফিসে যাবার পথে। ভাই হ্যাঁ, অফিসে যাবার পথে বলতে কি, এইটা হলো ওই দোকানের একটা অবস্থান বোঝাচ্ছে। এখন আমি তো বলতে পারি অফিসে যাবার পথে বা পথের পাশে, এরকমও তো হতে পারে, তাই না? তো ওইটা না বুঝে আপনার শর্টকাট ভাষায় ধরে নেবেন হলো অবস্থান। অবস্থান বোঝাতে আমাদের কি বসে? অন বসে। ওকে, আসেন আমাদের সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেয়নি ভাই। ওকে ওকে ওকে, অবস্থান বোঝাতে ওয়ান। দেখেন আমাদের পরবর্তী আরেকটা কোশ্চেন 4 নাম্বার, আমাদের 4 নাম্বার, হ্যাঁ আমাদের 3 নাম্বারের অ্যান্সার ছিল ওয়ান, 3 নাম্বারের অ্যান্সার ছিল ওয়ান, আমি যেটা দেখাইনি মুখে অলরেডি বলে দিছি। তো আমরা আসেন এখন 4 নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখেন 4 নাম্বার কোশ্চেনে আমরা কি করব। এখানে হলো দেখেন, এখানে আছে হলো কি, ওয়ান শুড নট ল্যামেন্ট, ঠিক আছে? এই দেখেন একটা শব্দ আছে ল্যামেন্ট, তারপরে হলো আমাদের ড্যাশ দা পাস্ট। আচ্ছা, এখন এই ল্যামেন্ট এখানে আমরা কি বসাবো? সবাই একটু কমেন্টে জানান তো এখানে আমরা কি বসাবো। আচ্ছা, রাসেল মিয়া কমেন্ট করছে ল্যামেন্ট, ল্যামেন্টের পর রাসেল মিয়া বসাচ্ছে ফর। আচ্ছা ফর, আচ্ছা নিলাম। আর কেউ? সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন। আচ্ছা, ল্যামেন্ট শব্দের অর্থ জানেন আপনারা? যে এটার বাংলা কি? দেখে কেউ আমাকে কমেন্টে জানান তো যে ল্যামেন্ট শব্দের বাংলা কি, বা ল্যামেন্ট ফর। আচ্ছা, আমি ধরলাম ফর হলো সঠিক অ্যান্সার। তো ল্যামেন্ট ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যে ল্যামেন্টের পর কি বসে? ফর বসে। কিন্তু এই ল্যামেন্ট ফরের বাংলা অর্থ কি? সবাই আমাকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা। আপনার তো হ্যাঁ সবাই সবাই ফর বলতেছে। আচ্ছা, মানসুরা মিল্লা বলতেছে টু। না ভাই, ল্যামেন্টের সাথে ফর বসে, আপনি ভুল বলতেছেন। তো ল্যামেন্টের সাথে ফর, আচ্ছা ল্যামেন্টের সাথে ফর, কিন্তু ল্যামেন্ট ফরের অর্থ কি হবে? এটার মিনিংটা কি দেখেন, বলছে ওয়ান শুড মানে কি, একজনের উচিত নয় ল্যামেন্ট, ঠিক আছে, দ্য পাস্ট। তাহলে এটার ভুল অর্থটা কি আসতেছে? তো আমার ল্যামেন্ট ফরের অর্থ কি? ল্যামেন্ট ফরের অর্থ কি? দেখি দেখি কে পারে ল্যামেন্ট ফরের বাংলা অর্থ। এই যে আমি যে লিখছি, এটার বাংলা অর্থটা বলেন তো। তাহলে দেখবেন যে আমাদের ফুল সেন্টেন্সের মিনিংটা হয়ে যাবে। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ল্যামেন্টের সাথে ফর বসে, ল্যামেন্ট ফর, কিন্তু ল্যামেন্ট ফরের বাংলা অর্থ কি? আচ্ছা আচ্ছা, একজন লিখছে কান্নাকাটি। আচ্ছা, আর একজন লিখতেছে বিলাপ করা। হ্যাঁ, আপনারা হয়তো বা দেখেন, আপনার বিলাপ করার অর্থ হয়েছে, কেউ যদি বলে ল্যামেন্ট ফর শব্দের অর্থ হলো বিলাপ। আচ্ছা, এই বিলাপ বললে কিন্তু ধরেন যে খুব কঠিন হয়ে যায়, আমরা বাংলা ভাষাটা বুঝতে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এইটাকে আরো সহজ ভাষায় বলার চেষ্টা করুন, যেটা আমরা ফিল করতে পারি। দেখি কেউ সহজ। আচ্ছা, কান্নাকাটি। আচ্ছা, কান্নাকাটি হয় না ভাই? ঠিক আছে, হ্যাঁ কান্নাকাটি হয়, এক অর্থে হয়, কিন্তু আমরা যদি বলি যে বিলাপ, এই বিলাপকে সহজ ভাষায় বললে আমরা বলতে পারি অনুশোচনা করা। কি? অনুশোচনা, বা আমরা আরো বলতে পারি আফসোস, ঠিক আছে, আফসোস, অথবা আমরা বলতে পারি শোক। ঠিক আছে, তো এই যে শব্দগুলো বললে কিন্তু আমরা খুবই খুবই সহজে বুঝে যাচ্ছি যে আসলে মিনিংটা কি। এখন দেখেন ফুল মিনিংটা তাহলে কি হচ্ছে, যে অন শুড নট মানে কি, কারো করা উচিত নয় অনুশোচনা কি নিয়ে? পাস্ট, অতীত নিয়ে কি করা উচিত নয়, কারো অনুশোচনা, আফসোস, বিলাপ, শোক, কান্নাকাটি কিছুই করা উচিত নয়। বোঝা গেছে? পাস্ট ইজ পাস্ট। আপনাদেরও বলবো ভাইয়া, আপনারা আগে কে কি করছেন না করছেন, কতদিন পড়াশোনা করছেন না করছেন, ওইটা ডাজেন্ট ম্যাটার। এখনো হাতে আমাদের 11টা দিন সময় আছে। আপনারা যদি 11টা দিন এই বইটা, এই যে আমাদের যে বইগুলো, এই বইগুলো যদি ঠিকঠাক শেষ করতে পারেন, আমরা কথা দিতে পারি যে ইনশাল্লাহ আপনার চান্স হবে। আর এই বইগুলো পড়ে শেষ করতে সর্বোচ্চ আপনার 5 দিন সময় লাগবে। তো আপনি আগে কি করছেন না করছেন সেগুলো নিয়ে অনুশোচনা না করে আজই আপনারা বইগুলো অর্ডার করে সংগ্রহ করে নিন। লাইব্রেরিতে আপনারা বই পাবেন না, আপনার যদি কপাল ভালো থাকে নিকটস্থ কোনো লাইব্রেরিতে খবর নিয়ে দেখতে পারেন, এক পিস পেলেও পেতে পারেন। কিন্তু আমাদের তথ্য অনুযায়ী সকল লাইব্রেরির সকল বুক সোল্ড আউট।
মানে বাজারে এখন কোনো বই নেই, আমাদের হাতে কয়েক পিস বই আছে, যাদের বইগুলো লাগবে তারা অর্ডার করে এখনও সংগ্রহ করে নিতে পারেন। লাস্ট 5টা দিন যদি ঠিকঠাক করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনাদের ভালো একটা কমন অবশ্যই পড়বে। তো আগে কি করছেন না করছেন এইগুলো নিয়ে অনুশোচনা করা বাদ দিয়ে আজই বইটি সংগ্রহ করে নিন। ওকে 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 আপনারা অনেক মেধাবী, অনেকেই অনেক সহজ উত্তর দিচ্ছেন। তো এখন যারা নতুন ক্লাসে জয়েন করে ফেলছেন ভাই ঝটপট ক্লাসটি শেয়ার করে দেন তো। আর আজকে যারা শেয়ার করবে আমি নিজে থেকে তাদেরকে পিডিএফ দেব, এই যে এই স্লাইড প্লাস এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের এখানে পিডিএফ তৈরি করা আছে, আমি ক্লাস শেষে দেখাবো, সেটা আমি দিয়ে দেবো। তো সবাই ক্লাসটি শেয়ার করে দিন এবং ক্লাসটি শেয়ারের পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধবকে @হাইলাইট করে দিন, @হাইলাইট করে দিন। যারা ক্লাস করতেছেন চুপচাপ, তো চুপচাপ না থেকে একটু কমেন্টে আমাদের সাথে সাড়া দিন, ইনশাআল্লাহ আপনারা সাড়া দিলে আমরা ক্লাসটা দীর্ঘ করব এবং আপনাদের জন্য অনেক স্পিডে ক্লাস হবে এবং সময় দিয়ে আপনাদেরকে বোঝানো হবে। সবাই একটু ভালোভাবে আমাদেরকে সাড়া দিন, ঠিক আছে? ওকে, আসেন আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। যা যা বলি একটু কথাগুলো শুনুন ভাইয়া, আপনাদেরই কাজে লাগবে। হ্যাঁ, মানসুরা মিলা বলছে ভাইয়া বইটা অনেক ভালো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। পরীক্ষার শেষে আমরা এখানে প্রশ্ন সলভ নিয়ে আসবো এবং বইয়ের প্রত্যেকটা লাইন দাগিয়ে দেখাবো যে কই থেকে কিভাবে প্রশ্ন আসছে, ঠিক আছে? ওকে, এটা মডেল টেস্ট না, এটা হলো সাজেশন, এটা হলো সাজেশন বই। তো এটা আপনার প্রাইস হলো 240 টাকা। নিয়মিত ক্লাস করছি ভাই, ক্লাস থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। হ্যাঁ সাইদ, অবশ্যই উপকৃত হবা, ঠিক আছে? আর শেষ সময়ে আমি এই কয়েকটা দিন ব্যক্তিগত একটু সমস্যায় থাকায় তোমাদের ক্লাসগুলো ওইভাবে এনার্জি বা এফোর্ট দিয়ে নিতে পারিনি, তবে আজকে মোটামুটি সুস্থ ইনশাল্লাহ। আজকে তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আচ্ছা আসো, আমরা 4 নাম্বার কোশ্চেন সলভ হয়ে গেছে, আমরা হলো 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো এটাও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা হলো আমাদের ব্যবহারিক প্রিপোজিশন। দেখো আমাদের ব্যবহারিক প্রিপোজিশনে এখানে কি মিনিংটা দিচ্ছে একটু ভালো করে বোঝো। বলছে যে আই হ্যাভ নো এনিমি, মানে কি আমার কোনো শত্রু নাই, ঠিক আছে? হিজ বিজনেস, ঠিক আছে? হিজ বিজনেস। তো এইখানে দেখো আমার এখানে হলো একটা অর্থ দিচ্ছে এর, ঠিক আছে? তো এর অর্থে আমরা ব্যবহার করি হলো অফ। এর অর্থে কি ব্যবহার করি? অফ। এর অর্থ হলো যে বিজনেসে কোনো শত্রু নাই, বিজনেসে কোনো শত্রু নাই, এই অর্থে আমরা ব্যবহার করি হলো কি? অফ। তো বিজনেসে কোনো শত্রু নাই এই অর্থ হলো আমরা অফ ব্যবহার করি, যে এইটা আমার বা এর অর্থে সবসময় মাথায় রাখবা, এর অর্থে আমরা অফ ব্যবহার করি, এর অর্থে অফ ব্যবহার করি। তো সেই জন্য আমাদের এখানে আই হ্যাভ নো এনিমি অফ হিজ বিজনেস, মানে এখানে আসলে বলো তো মনে হয় সেন্টেন্স একটু ভুল করছে, হিজ না হয়ে বলা উচিত ছিল মাই বিজনেস, ঠিক আছে? আই হ্যাভ নো এনিমি মাই বিজনেস, বা আমার বিজনেসের কোনো শত্রু নেই। এখানে বিজনেস এর অর্থে আমাদের হলো অফ ব্যবহার হবে, ঠিক আছে? আমার বিজনেসের কোনো শত্রু নেই, ঠিক আছে? এটার হলো অ্যান্সার এরকম। আচ্ছা আমরা ব্যবহারিক প্রশ্নে এইগুলোতে এত সময় নেব না, কারণ আমাদের সামনে আরও অনেকগুলো প্রশ্ন আসছে। আমাদের দেখো 5-এ হলো অফ। ওকে, তারপরে একটা 6 নাম্বার কোশ্চেন। তো এই কোশ্চেনটা সবাই পারা উচিত এবং খুবই সহজ একটা কোশ্চেন, একটু ভালো করে দেখো। এখানে বলছে দ্য ফ্রুট ইজ সুইট। আচ্ছা দেখো বলছে দ্য ফ্রুট ইজ সুইট মানে কি? ফল হয় মিষ্টি। আচ্ছা দেখো দ্য টেস্ট, আচ্ছা ফল কিভাবে মিষ্টি হয়? একটু তোমরা যদি কমন সেন্স দিয়ে এটা চিন্তা করো, যেটা বাই বসবে, অফ বসবে, অন বসবে না ফর বসবে, আমরা কিন্তু এই যে কমন সেন্স দিয়ে চিন্তা করতে পারি না জন্যই এই প্রশ্নগুলো ভুল করে থাকি। তো সবাই একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে এটার উত্তর করার ট্রাই করো তো, যেটা কি হবে? যে দ্য ফুড ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট। আচ্ছা এটা কি হবে? দেখো আমরা যদি সেন্টেন্সটাকে, আমিই বলে দিচ্ছি, তোমাদের এত চিন্তা করে মাথা নষ্ট করে কিছু নাই। তুমি যদি সেন্টেন্সটাকে দেখো, এটা কিন্তু আমাদের প্যাসিভ ফর্মে আছে, এটা আমাদের কিসে আছে? প্যাসিভ আছে। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভে নাই, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ফর্মে নাই, এটা হলো আমাদের প্যাসিভ ফর্মে আছে। তো প্যাসিভ ফর্মে যেহেতু আছে, ফল তো নিজেকে মিষ্টি বলতে পারে না, এটা হয়তো টেস্ট করার মাধ্যমে এটা মিষ্টি বোঝা যায়। মাধ্যম বা দ্বারা, এটা আমাদের কি বোঝানো হচ্ছে? মাধ্যম বা দ্বারা। তো মাধ্যম বা দ্বারা অর্থ হলো আমরা কি ব্যবহার করি? বাই। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কি কোথায় আমাদের বাই বসে, কোথায় টু বসে, কোথায় উইথ বসে। ওই কয়েকটা ব্যতিক্রম ছাড়া আমাদের প্যাসিভ ভয়েসে সবসময় কি বসে? বাই বসে। সবসময় কি বসবে? বাই বসবে। ওকে, আসাদুজ্জামান আসাদ বাই
হ্যাঁ ঠিক আছে, যারা বাই বলছো তারা রাইট। এবং এইটা আরেকটু বেসিকটা সহ ক্লিয়ার হয়ে গেল যাতে আমাদের সমস্যা না হয়। এখন এই দেখো, এই যে 7 নাম্বার একটা কোশ্চেন রাখা হয়েছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে এখন যে কোশ্চেনটা তোমাদেরকে সলভ করতে দিলাম, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো এই প্রিপোজিশনে কি বলছে, বলছে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্টের সাথে কোন প্রিপোজিশন বসে? সবাই একটু কমেন্টে জানাও তো যে ইন্টারেস্টের সাথে কি বসবে। আচ্ছা আচ্ছা, রাসেল মিয়া ইন। আচ্ছা, ইন্টারেস্ট ইন। আচ্ছা, তুমি বলছো ইন্টারেস্ট ইন, তো ইন্টারেস্ট ইন বসে এটার মিনিং কি হয়? আচ্ছা আচ্ছা, ইন ইন ইন। মাশাআল্লাহ, তোমাদের প্রিপারেশন তো অনেক ভালো, সবাই মোটামুটি সঠিক অ্যান্সার বলতেছো। ঠিক আছে, কতিপয় দুই একজন ব্যতীত। ওকে ওকে, মরিয়মো ইন ইন। হ্যাঁ, লাইলাতুল ফেরদাউস ডি ইন। ওকে ঠিক আছে, না সবাই আজকে অনেক ভালো পারতেছে। ওকে ওকে, হ্যাঁ সবার অ্যান্সারই সঠিক হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের হলো ইন্টারেস্টের সাথে সব সময়, ইন্টারেস্ট যেখানেই দেখবা, ঠিক আছে, ইন্টারেস্ট যেখানেই দেখবা সেখানেই হলো ইন। ইন্টারেস্ট, সুদ, সুদের আর একটা শব্দ আগ্রহ। ঠিক আছে, যেখানে সুদ আছে, যেখানে লাভ আছে, সেখানে মানুষের আগ্রহ বেশি আছে। ঠিক আছে, বা ঝোঁক, এটা আপনারা কি বলতে পারি, ঝোঁক। যে কোনো অর্থে হলো আমাদের কি বসাবা, ইন্টারেস্টের সাথে হলো সবসময় ইন বসবে। ইন্টারেস্ট ইন, ইন্টারেস্টের সাথে সবসময় কি বসবে, ইন বসবে। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তোমরা মোটামুটি ভালো অ্যান্সার করতে পেরেছো। এইবার আমি 8 নাম্বার যে কোশ্চেনটা দিচ্ছি, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা নার্সিং ভর্তি পরীক্ষায় এই বছর না হলে এই বছর, বেচছি না হলে ডিপ্লোমা, সব ক্ষেত্রে এটা দিয়েই থাকে। এটা খুবই একটা কমন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখি এইটা ব্যাখ্যা সহকারে কে কে সলভ করতে পারে, ব্যাখ্যা সহকারে কে কে সলভ করতে পারে সেই বিষয়টা হলো আমি দেখব। সবাই একটু দেখো, এখানে আমাদের বলছে হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, মানে নিচের কোনটি সঠিক বাক্য। আচ্ছা, নিচের কোনটি সঠিক বাক্যর মধ্যে বলছে দ্য লেডি ডাইড অফ, ঠিক আছে, ক্যান্সার। ওকে, একটা বুঝলাম। তো বলছে দ্য লেডি ডাইড বাই ক্যান্সার। আচ্ছা, সব সেন্টেন্স ঠিক আছে, শুধু এখানে আছে অফ, এখানে আছে বাই, এখানে ডায়েট ফর্ম, তারপরে হলো আমাদের এখানে বলছে ডায়েট ডিউ টু ক্যান্সার। তাছাড়া কিন্তু সব ঠিক আছে, শুধুমাত্র অফ, বাই, ফর্ম, ডিউ। তো এইখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এবং কেন হবে, কি জন্য হবে, এই বিষয়টা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি সবার একটু কমেন্ট দেখি। ঠিক আছে, সবাই সবাই সবাই, এই ডাই এটা হলো একটা গ্রুপ ভার্ব। এই যে আমাদের ডাইয়ের সাথে বিভিন্ন ধরনের প্রিপজিশন বসে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এটা হলো একটা গ্রুপ ভার্ব, এটা হলো একটা গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্বগুলো কি হয়, একটা ভার্বের সাথে একটা প্রিপজিশন বসে অর্থটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা এই বিষয়টা একটু ভালো করে বুঝতে চেষ্টা করব যে কোথায় কোথায় ডাই বসে, কোথায় কোথায় ও ডায়ের সাথে অফ বসে, বাই বসে, এই বিষয়গুলো আমার জানতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে সি সি। আচ্ছা, সি কিভাবে হয়? আচ্ছা, একজন এ বলছে রোগে মারা গেলে অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি সবাই একটু চেষ্টা করো সবাই। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসেই। এবং এমনও হতে পারে তুমি আমাদের আজকে ক্লাসটা করতেছো, 4 তারিখ পরীক্ষা দিতেছে, হুবহু এই কোশ্চেনটা পাইছো। পাওয়াতে অবাক হওয়ার কিছু নেই ভাই, কারণ আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই তোমাদেরকে এখন পড়াচ্ছি। আচ্ছা, অনেকেই ক্লাসে জয়েন আসো, তো ভাই যারা ক্লাসে নতুন জয়েন করছো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা আর তোমাদের বন্ধু বান্ধবকে একটু হাইলাইট করে দাও। ভাইয়া তোমাদের কাছে তো বেশি কিছু বলতেছি না, জাস্ট একটু একটা হাইলাইট কমেন্ট করে দাও, @highlight, আর একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বাকি বন্ধু বান্ধব পড়তে পারে। আর আসো আমরা এই প্রশ্নে সলিউশনে যাই। সবাই একটু মনোযোগ সহকারে সলিউশনটা দেখার চেষ্টা করো। দেখো, আমাদের হলো ডাই, এই ডাই হলো একটা ভার্ব। এই ভার্বের সাথে একটা প্রিপজিশন বসলে মিনিংটা ঘুরে যায়, যেমন ডাই অফ। ঠিক আছে, আমরা জানি ডাই অর্থ মারা যাওয়া, কিন্তু অফ কখন বসবে? অফ যদি কোনো রোগে মারা যায়, মাথায় রাখবা সুন্দর করে। যদি যে কয়েকটা লিখবো এই কয়েকটার মধ্যে তোমাদের প্রশ্ন আসবে। রোগে মারা যাওয়া অর্থে হলো আমরা কি ইউজ করব, ডায়ের সাথে অফ বসবে। এখন আসো ডাই, এই ডায়ের সাথে যদি ফর বসে,
মাথায় রাখবা, এটা হলো মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া। এটা কি উদ্দেশ্যে যাবে? মহৎ, ঠিক আছে, মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া বা দেশের জন্য মারা যাওয়া। দেশের জন্য মারা যাওয়া মানেই কি? মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া। এখন তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের জন্য মারা যাও, এটা কি মহৎ উদ্দেশ্য হবে? না, কখনোই কিন্তু মহৎ উদ্দেশ্য হবে না। কিংবা তুমি তোমার জিএফ বা বিএফ এর জন্য মারা গেলা, এটা কিন্তু মহৎ কোনো উদ্দেশ্য না। তোমার কাছে হয়তো বা মহৎ উদ্দেশ্য, তুমি স্বর্গ পায়ে গেলা, কিন্তু মানুষের কাছে কিন্তু এটা মহৎ উদ্দেশ্য না। তো মূল কথা, ডাই ফর হলো কি অর্থে বসে? দেশ অথবা মহৎ উদ্দেশ্যে মারা গেলে, দেশ অথবা মহৎ উদ্দেশ্যে মারা গেলে আমাদের বসবে হলো ফর। কথাগুলো ভালো করে বুঝো। তারপরে হলো আছে হলো কি ডাই বাই। এই ডাই বাই কি অর্থে মারা যাবে? দেখো, ডাই বাই এই কথাটা একটু সুন্দর করে মাথায় রাখো। এটা হলো অ্যাক্সিডেন্টে মারা গেলে, ঠিক আছে, কোনো দুর্ঘটনায় মারা গেলে। এটা যদি কি হবে তোমাদের? দুর্ঘটনায় মানুষ মারা যায় না, দুর্ঘটনায় মারা গেলে হলো ডাই বাই বসবে। আচ্ছা, আরেকটা বিষয় বোঝো, যে দুর্ঘটনায় মারা গেলে বলতে আমরা বিষয়টা কি বুঝতেছি? এখানে আরেকটা অর্থ, তুমি যদি ভাই নিজ ইচ্ছায় মারা যাও, ঠিক আছে, আত্মহত্যা করো, তাহলে কিন্তু ডাই বাই বসবে, ঠিক আছে। আত্মহত্যা মানে নিজ ইচ্ছায় আত্মাকে হতি দাও বা মুক্তি দাও, সেই অর্থে কিন্তু আমাদের কি বসবে? ডাই বাই। মাঝে মাঝে অনেকে মারা যায় না, এই যে অনেকে চিন্তা ভাবনা করতেছে চান্স নিলে মারা যাবো। ভাই, এই সহজ প্রশ্ন তোর চান্স নিতে মারা যায় উচিত। এই 10 দিন পড়াশোনা করবি না, চান্স না পেলে মারা যাবে, এসব ডায়লগ দেশ, ডায়লগ না তুই মরে যা, তাও ভালো, ঠিক আছে। আর না হলে পড়াশোনা কর, চান্স হয়ে যাবে। আচ্ছা দেখো, তো আমাদের হলো কি, কোনো দুর্ঘটনায়, এই যে ধরো যে রাস্তা পার হইতে একটা গাড়ির সাথে বাড়ি খায় মেরে এসো, ঠিক আছে, তাহলে কি? অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। যে কোনো অ্যাক্সিডেন্ট, তুমি বসে আছো, মাথার উপরে একটা ডাব পড়ছে, ঠিক আছে, মারা গেছে, তাহলে কি হবে? ডাই বাই। এই কথাগুলো কিন্তু ভালো করে বোঝো। তারপরে আরো আছে হলো ডাই ফর্ম। তোমাদের কিছু পেটক বা খাদক বন্ধু বান্ধব আছে না, এরা ভাই খাইতেছে খাইতেছে খাইতেছে, যদি খাইতে খাইতে অতিরিক্ত খায়, বুঝছো, মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে বসবে কি? ডাইফর্ম। তাহলে মানে কি? বেশি খেয়ে মারা গেলে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে? ডাইফর্ম। এখানে কিন্তু বেশি খাওয়া না, অধিক কাজে মারা গেলেও কিন্তু ডাইফর্ম বসবে। অধিক কাজে মারা গেলেও কি বসবে? ডাইফর্ম, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হলো তোমার, ধরো যে এই যে ডাই ইন, ঠিক আছে, সরি আমাদের তো জায়গায় শেষ হয়ে গেল। আচ্ছা, ডাই ইন, এই ইন কখন বসবে? ঠিক আছে, ইন হলো তুমি যদি গরিব, কষ্ট করতে করতে মারা গেছো, দরিদ্রতায় মারা গেছো, বা কম ঘুমে মারা গেছো, বা ভাই যুদ্ধে গিয়ে মারা গেছো, ঠিক আছে, যুদ্ধে গিয়ে মারা গেছো, এই সকল অর্থে হলো ডাই ইন বসবে। আরও ভাই অনেকগুলো আছে, আরও অনেকগুলো এরকম শব্দ আছে। যেমন আমাদের কিন্তু ডাই আউট আছে। কি আছে? ডাই আউট। তো তোমাদের এই যে এই 5টা যে লিখছি, এই 5টা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আরও যে ডাই আউট আছে, ডাই অ্যাওয়ে আছে, এই বিষয়গুলো এ হলো তোমার ডাই আউট হলো বিলুপ্ত হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া অর্থে ডাই আউট ব্যবহার করা হয়। বিলুপ্ত হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া অর্থে হলো ডাই আউট ব্যবহার করা যায়। আবার দেখো আরো কিছু আছে, ডাই অফ, এই যে এই অফ, ঠিক আছে। এখন দেখো না, গ্রামে একের পর এক লোক মারা যায়, তো এই যে একের পর এক ধারাবাহিকতা বোঝাতে আমাদের ডাই অফ ব্যবহার করা হয়, ডাই অফ। এগুলো কিন্তু তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট বলতেছি না, তোমাদের জন্য এই 4 থেকে 5টাই হলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি আজকে 3টা গ্রুপ ভার্ব পড়ায় দেবো ইনশাল্লাহ। আশা করি 3টার মধ্যে একটা গ্রুপ ভার্ব তুমি তোমার পরীক্ষায় পেয়ে যাবা। তার মধ্যে হলো এই একটা, ঠিক আছে। তারপর ধরতেন আর একটা শব্দ আছে, ডাই ওয়ান। ডাই ওয়ান কখন বসবে? ঠিক আছে, ডাই ওয়ান কখন বসবে? সবাই দেখি একটু কমেন্টে জানাও তো, ডাই ওয়ান কখন বসবে? ঠিক আছে, ডাই ওয়ান, ঠিক আছে ভাই, ডাই ওয়ানটা কখন বসবে? যে তুমি যখন ফাঁসিতে মারা যাবা, তোমারে ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে, তখন সেই অর্থে ব্যবহার হবে হলো কি? ডাই ওয়ান। ডাই ওয়ান হলো তুমি যদি তোমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়, সেই অর্থে হলো ডাই ওয়ান। তারপরে আরও আছে, তুমি এখানে দিতে পারো ডাই থ্রো, ঠিক আছে। ডাই থ্রো বিষয়টা কি? অযত্নে অবহেলায় যে মারা যায়, ঠিক আছে, অযত্নে অবহেলায়, ঠিক আছে, অযত্নে অবহেলায় মারা গেলে সেই ক্ষেত্রে হলো আমরা ব্যবহার করব কি? ডাই থ্রো, ঠিক আছে। দেখবা তোমাদের এই যে যারা প্রেম টেম করো, গার্লফ্রেন্ডরা ডায়লগ দেয় না, তুমি আমাকে যত্ন নাও না, এই যে যত্নের অভাবে অযত্নে যে ভালোবাসাটা মারা যাচ্ছে, এই অর্থে তুমি তাহলে তাকে কি বলবা? ডাই থ্রো,
ঠিক আছে, এটা হলো যত্নের অভাবে মারা যায়। ঠিক আছে, তোমারে রেখা অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে বা তোমারে রেখা অন্য ছেলের সাথে টাঙ্কি মেরে যে ভালোবাসাটা মারা যায়, আচ্ছা ভালোবাসা না, তুমি নিজেই মারা গেলা, সেই অর্থে কি ব্যবহার হবে? ডাই ট্রু। আচ্ছা আমি এগুলো সেন্টেন্সটা উদাহরণ দিয়ে বোঝাতে পারতাম, তাহলে আমাদের ক্লাস হয়ে যাবে ভাই বিশাল। তো এতটুক সময় নাই, এই জন্য আমাদের আরও অনেকগুলো কোশ্চেন আছে, আমি জাস্ট শুধু মূল মূল কথাগুলো বলে রাখতেছি, আর ক্লাসটা তো রেকর্ড থাকবে, তুমি টেনে টেনে দেখতে পারবে। আরও লাগবে ডাই নিয়ে? আচ্ছা ডাই নিয়ে আরেকটা কিন্তু আছে, ডাই অ্যাওয়ে। দেখছো কয়টা মনে রাখবা? আমি কিন্তু বলছি প্রথম 5টা, আমি আচ্ছা আবার রিপিট করে দেবো, ডাই অ্যাওয়ে। আচ্ছা এটা কখন বসবে? ঠিক আছে, এটা 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 হলো তোমাদের সুর মিলাইয়া যাওয়া বা সুর ব্লেন হয়ে যাচ্ছে, এত কিছু লাগবে না। তোমাকে আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, অনেকগুলো কোর্সও টেনে টেনে দেখবা, কিন্তু তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি? ডাই অফ, রোগে মারা যাওয়া। ঠিক আছে, ডাই ফর, দেশের জন্য মারা যাওয়া। তারপরে হলো ডাই ফর্ম, বেশি খেয়ে মারা যাওয়া। ডাই বাই, ঠিক আছে, আত্মহত্যা বা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। বোঝা গেছে? এই 4টা হলো তোমাদের জন্য বেশি 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 ইম্পর্টেন্ট। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখবা, হয়ে যাবে। তাহলে দেখো এখানে হলো ক্যান্সার হলো একটা রোগের নাম, ক্যান্সার হলো কি? একটা রোগের নাম, এই জন্য এখানে ডায়েট অফ ক্যান্সার, এটা হলো রাইট। ঠিক, বাই হবে না, ক্যান্সার তো কোনো অ্যাক্সিডেন্ট না। ঠিক আছে, এটা হবে, এটা হবে না, তাহলে আমাদের সঠিক ক্যান্সার হলো কোনটা? ক্যান্সার। ওকে, আচ্ছা বাচ্চা কাচ্চা তো ভালোই পারতেছো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, অনেকেরই হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো তাহলে এখন আমরা বিচ্ছু বাহিনীদের নিয়ে পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, আমাদের আরেকটা ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট টপিকস। আমরা কিছু গ্রুপ ভাগ পড়বো। সরি, আমি অ্যান্সার দিয়ে দিছি। আচ্ছা অ্যান্সার দিয়ে দাও, ওইটা কোনো সমস্যা না। আচ্ছা ভাইয়া, যারা ক্লাসটা করতেছো বা আমার বক বক সহ্য করতেছো, সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। সবাই একটু হাইলাইট অথবা টপ ফ্যান এদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের প্রশ্ন মাত্র শুরু, আজকে 40টা কোশ্চেন সলভ করব, মাত্র 9 নাম্বার কোশ্চেনে আসছি। তাহলে দেখো যে টপিকসগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ওকে দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা আমাদের হলো বানান, সঠিক বানান নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে সঠিক বানান কোনটা ভাই? দেখো এখানে আমাদের হলো কি, এটা হলো তোমার ইটিকেটস। ঠিক আছে, ইটিকেটসের সঠিক বানান কোনটা? তো ইটিকেট শব্দের বাংলা মিনিং জানো? এটার মিনিং হলো নিয়ম বা নীতি, যে তোমার ইথিক্স মেনে চলতে হবে। এই ইথিক্স শব্দ থেকে ইটিকেটস, এটা হলো আমাদের সঠিক বানান। ভাই এই বানানগুলো তোমার খাতায় ধরে 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 পড়তেই হবে। ঠিক আছে, ওই যে মিথ্যা তুমি 10 পিঁপড়া এরকম করে পড়ে তুমি জাস্ট কয়টা 10 থেকে 15টা পারবা, কিন্তু এই 10 থেকে 15টার মধ্যে থেকে প্রশ্ন আসে না। আর যে কয়েকটার মধ্যে থেকে কোশ্চেন আসে সেগুলো আমাদের বইতে একটা পেজ অনলি, এই যে আমাদের যে বইগুলো আছে সাজেশন বই, এই সাজেশনে একটা পেজে দিয়ে দেওয়া আছে। তুমি যদি চোখ বুঝে জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি এই যে কয়েকটা বানান পড়ো, ইনশাল্লাহ এই কয়েকটার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি তোমাকে দেখাচ্ছি যে আমাদের বইতে গুরুত্বপূর্ণ কি কি বিষয়গুলো এরকম বানান আকারে মানে তোমাকে সহজ করে দিয়ে দেওয়া আছে। তুমি শুধুমাত্র একটু কষ্ট করে ধৈর্য সহকারে পড়বা। এই যে দেখো, এই যে স্পেলিং এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে এসে শেষ হয়েছে। খুব হলে 100 থেকে 150টা শব্দ আছে। তো তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এর বাইরে থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমি আর জীবনে পড়াবোই না তোমাকে, বুঝতে পারছি? তো এখানে সেই পরিমাণে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়া আছে। তুমি শুধু প্রত্যেকটা বানান একটু সহজ আকারে জাস্ট দেখে নিবা, দেখে নিলেই তোমার এটা হয়ে যাবে। এবং এই শব্দগুলো কি করতে হবে? তোমার মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো আমাদের ইটিকেটস সঠিক বানান হলো এ, যে ETIQUE ডবল টি। এই যে ডবল টির জায়গায় হলো তোমাদের ছেলেপেলে প্যাচ লাগাই ফেলবে, ES। ঠিক আছে, এখানে যদি আমাদের লাস্টে এস নাও থাকতো তাও রাইট হইতো। এটা যদি এরকম থাকতো ETIQUE ডবল টি ইথিক বা ইটিকেট, এইটুকু থাকলেও আমাদের কি হতো? সঠিক হইতো। এই যে আমাদের এই এসটা না থাকলেও সঠিক হইতো।
কিন্তু দেখো এই যে আমাদের ডবল টি, এখানে কিন্তু ডবল টি থাকতে হবে, ডবল টি থাকতে হবে। তো আমাদের এখানে কিন্তু এই যে দেখো ডবল টি নাই, এই যে এই ডবল টির জায়গায় তোমাদের বেশি করে খেয়াল রাখতে হবে। ওকে, ঠিক আছে। তো এই স্পেলিংগুলো তোমরা এই যে আমাদের যে বই আছে এই একটা পেজ একদম খেয়ে ফেলবা, একদম পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবা। বোঝা যাচ্ছে বিষয়টা? তো আমাদের দেখো 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হলো কি ইটিকেটস। ওকে, এখন আসো আমরা 10 নাম্বার কোশ্চেনে চলে যাই। 10 নাম্বার কোশ্চেনটাও একটা গ্রুপ ভার্ব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অড। এখন বলছে দ্য thief ব্রোক ড্যাশ দ্য হাউস। ওকে, তো এইটা হলো এই যে ব্রোক, সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। এই যে ব্রোক বা ব্রেক, ঠিক আছে, এই ব্রেক থেকে হলো আমাদের এখানে ব্রোকটা এসেছে। ব্রেকের পাস্ট ফর্ম হলো ব্রোক। তো এইটা হলো একটা গ্রুপ ভার্ব, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে বাচ্চা কাচ্চা একটু কমেন্টে জানাও তো। ওকে ফারজানা ইকতার লিমা মাত্র দুর্ঘটনায় মারা যেতে বা এটাই এগুলো লিখতেছেন। আমরা কোন প্রশ্নে চলে গেছি? ওকে, আচ্ছা, আপ একজন লিখতেছে আপ, একজন লিখতেছে ইনটু, একজন লিখতেছে এ মানে ইনটু। আচ্ছা জেরিন, আচ্ছা ইনটু, আচ্ছা জেরিন আবার বোধ হয় সাউন্ড করে পড়তেছে ইনটু, এরকম চলতেছে। ওটা শেষ হচ্ছে না ভাই, এত ও না, জাস্ট একটা ও। ঠিক আছে, এগুলো ও লিখছি না, শূন্য হয়ে গেছে, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, যাই লিখি তুমি পড়া দেখো, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের কি হবে? ওকে সবাই মোটামুটি দেখো, আমরা হলো এই যে ব্রেক বা ব্রোক, এই প্রিপজিশন বলতেছি গ্রুপ ভার্ব। তো এই গ্রুপ ভার্বটা আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি, ঠিক আছে। এই গ্রুপ ভার্বটা আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। সবাই একটু কমেন্ট করো, সমস্যা নাই। সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে। দেখো আমরা এই যে এই শব্দগুলো, এইখানে আমাদের অ্যান্সার এটা হলো, মাথায় রাখবে। আমি গ্রুপ ভার্বগুলো তোমাকে লিখে দিচ্ছি, তুমি জাস্ট একটু মনোযোগ সহকারে বিষয়গুলো দেখো। ব্রেক, এই ব্রেকের সাথে ইনটু, যখন এই ব্রেক ইনটু ব্যবহার করবা, সেটার বাংলা অর্থ হলো ভেঙে প্রবেশ করা, ঠিক আছে। এটার অর্থ হলো তোমাদের কি ভেঙে প্রবেশ করা। মানে তুমি যদি কোনো কিছু, আমি কি লিখি, আচ্ছা প্রবেশ করা, ভেঙে প্রবেশ করা, মানে কোনো ঘর বা দরজা বা যে কোনো রাস্তা ভেঙে যদি কোথাও প্রবেশ করো, সেই অর্থে আমাদের বসবে হলো ব্রেক ইনটু, আর ব্রেকের পাস্ট ফর্ম হলো ব্রোক। তো এটা আমাদের অর্থ হবে কি ভেঙে কোথাও প্রবেশ করা, ঠিক আছে। যদি কোনো কিছু ভেঙে, দরজা জানালা বা যে কোনো কিছু ভেঙে যদি প্রবেশ করো, তাহলে সেই অর্থে বসবে হলো ইনটু। কিন্তু তুমি যদি ধরেন ইউজ করতা ব্রেক, ঠিক আছে, ব্রেকের সাথে তুমি ইউজ করলা ডাউন, ঠিক আছে, ব্রেক ডাউন। বলো তো ব্রেক ডাউন কি অর্থে ব্যবহার হয়? সবাই একটু কমেন্ট করে বলার চেষ্টা করো তো যে ব্রেক ডাউন কি অর্থে ব্যবহার হচ্ছে। ব্রেক ডাউন, ওকে, ব্রেক ডাউন, এই ব্রেক ডাউনটা কি অর্থে ব্যবহার হয়? ব্রেক ইনটু হলো ভেঙে প্রবেশ করা, কিন্তু ব্রেক ডাউন হলো ভেঙে পড়া, ঠিক আছে। এটা অর্থ কি হলো তোমার? এটা হলো ভেঙে পড়া। এই যে তোমার প্রিপারেশন ভালো না, তুমি হতাশায় ভেঙে পড়তেছো, ঠিক আছে, কিংবা তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে চলে গেছে। তোমাদের গার্লফ্রেন্ড না তো, এখানে তো বেশিরভাগ হলো মেয়ে, তোমাদের বয়ফ্রেন্ড তোমার ছেড়ে চলে গেছে, ঠিক আছে, বলছে নার্সিংয়ে চান্সটা পেলে আমার ফোন দিবা না। তো সেই ক্ষেত্রে কি তুমি হতাশায় ভেঙে পড়ছো না? তো এই যে এই ভেঙে পড়া অর্থে কি ব্যবহার করতে হবে? ঠিক আছে, ব্রেক ডাউন। ব্রেক ডাউন শব্দের অর্থ হলো ভেঙে পড়া, ঠিক আছে। ব্রেক ডাউন শব্দের অর্থ ভেঙে পড়া। আবার তুমি যদি এখানে ইউজ করো ব্রেক অফ, ঠিক আছে, এই যে ব্রেক অফ, এই ব্রেক অফ শব্দের অর্থ হলো হঠাৎ থামা। এটা হলো হঠাৎ করে যদি তুমি থেমে যাও, হঠাৎ করে চলতে যদি তুমি থেমে যাও, তখন হলো ব্রেক অফ। এই কি অর্থে ব্যবহার হবে এটা? ব্রেক অফ, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমাদের একটা মজা, তোমরা যে ইউজ করো ব্রেক আপ, এই ব্রেকআপের বাংলা কি বলো তো? এই ব্রেকআপ কিন্তু তোমাদের এই যে এই গ্রুপ ভার্ব থেকেই আইছে। ব্রেকআপ কি অর্থে ব্যবহার করো তুমি দেখি বলো তো, যে ব্রেকআপ শব্দের অর্থ কি? ব্রেকআপ শব্দের অর্থ কি?
ঠিক আছে। তো ব্রেক ইনটু হলো ভেঙে প্রবেশ করা, তারপরে আমরা শিখলাম ব্রেক ডাউন হলো ভেঙে পড়া, ব্রেক অফ হলো হঠাৎ থামা। কিন্তু ব্রেক আপ কি অর্থে আমরা ব্যবহার করি? আমরা কি আসলে জানি ব্রেক আপ শব্দের অর্থ, নাকি মুখে মুখেই শুধু ব্রেক আপ এই শব্দটা ইউজ করি? তো বলো তো ব্রেক আপ কি? আচ্ছা, থামা যাওয়া না থেমে যাওয়া, কি লেখছো ভাই? বাংলায় লেখো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্রেক আপ, ঠিক আছে। ব্রেক আপ শব্দটার যদি আমরা সহজ মিনিং করতে যাই তাহলে এটা হলো ক্লোজ। ব্রেক আপ শব্দের সহজ মিনিং কি? ক্লোজ শব্দের অর্থ কি? বন্ধ করা। ক্লোজ শব্দের অর্থ কি? বন্ধ করা, ঠিক আছে। এখন জানি না কি বন্ধ করা, তো বন্ধ করা যাই হোক, হয়তো বা যোগাযোগ, দেখাশোনা, কথাবার্তা সবকিছু বন্ধ করে দেওয়াই হলো ব্রেক আপ। তো তোমরা এই 10 দিনের জন্য সকল ধরনের যোগাযোগ, রিলেশন, কানেক্টিভিটি সব অফ করে দিয়ে ভাই পড়াশোনা করো। কি পড়বা? শুধুমাত্র এই যে বইটার সাথে একটু প্রেম করো, ওর সাথে একটু ভালোবাসা তৈরি করো, এই বইটা শেষ করো। ইনশাআল্লাহ তুমি পরীক্ষার দিন 4 তারিখ পরীক্ষা সকালে জাস্ট বিজয়ের হাসিটা তুমিই হাসবে। তো সবাই সব কিছু বন্ধ করে দাও, ঠিক আছে। বন্ধ করে দিয়ে পড়াশোনা শুরু করে দাও। তাহলে ব্রেকআপ শব্দের অর্থ হলো ক্লোজ শব্দের অর্থ হলো কি? বন্ধ করা। তো আমাদের এইখানে হলো দেখো, বলছে দ্য থিপ, চোর কি করছে? হাউস, চোর কি করে? ঘর ভেঙেই তো ঘরে ঢোকে, তাই না? তো ভেঙে ঘরে ঢোকা অর্থে এইখানে হলো ইনটু, কিন্তু এর পাশে কিন্তু আমি আরো কয়েকটা শব্দ তোমাকে শিখালাম। তাহলে আর একটা শব্দ তোমাকে আমি বলি, দেখে তুমি এটা পাও নাকি। আমরা যদি বলি ব্রেক ইন বা ব্রেক অন, দুটো ইউজ করতে পারি। তো এইটা কি অর্থে ব্যবহার করা হয়? ব্রেক ইন বা ব্রেক অন, ঠিক আছে। ব্রেক ইন বা ব্রেক অন কি অর্থে ব্যবহার করা হয় বলো তো? আচ্ছা ভাই, বইটা নিতে হলে ক্লাস শেষে তুমি আমাকে ইনবক্স করবা, ঠিক আছে। ইনবক্স করে বিকাশে টাকা পাঠালে তোমার ঠিকানায় বই একাই উড়ে উড়ে চলে যাবে। ওকে, বলো ব্রেক ইন বা ব্রেক অন এটা কি অর্থে ব্যবহার করা হয়? ব্রেক ইন বা ব্রেক অন শব্দের অর্থ হলো বাধা দেওয়া। এটা হলো বাধা দেওয়া অর্থে ব্যবহার করা হয়, বাধা দেওয়া। ব্রেক ইন বা ব্রেক অন হলো বাধা দেওয়া অর্থে ব্যবহার করা হয়। ওকে, আরো কয়েকটা এই ব্রেক নিয়ে শব্দ আছে, এতগুলো জানতে হবে না, যতগুলো বললাম এই কয়েকটা মাথায় রাখলে তোমাদের কমন পড়ে যাবে। কিন্তু তোমাদের বেশিরভাগ হলো এই ইনটু থেকেই প্রশ্ন আসে। বিগত বছরগুলো যতগুলো প্রশ্ন আসে এই ইনটু থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। বোঝা গেছে বিষয়টা? ওকে ওকে ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। তো ভাই যারা ক্লাসটি করতেছো ভাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবা। সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসটা শেয়ার করে বাকি বন্ধু বান্ধবকে একটু কমেন্টে হাইলাইট করবা, কমেন্টে একটু সবাইকে হাইলাইট করো, ঠিক আছে। তোমাদের জন্য আরো কিছু বিষয় রয়েছে, আমরা তোমাদের জন্য 3 তারিখ পর্যন্ত ক্লাস নেব এবং ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আমারে পাবা স্বতঃস্ফূর্ত রূপে তোমাদের সাথে জয়েন করব। আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তাহলে এখন সব কিছুতে ব্রেকআপ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো 10-এর অ্যান্সার হলো ইনটু। 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নটা ওই আগের অর্থেই তোমাদের, এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন, কিন্তু এখানেও তোমার ওই প্রশ্নটাই ধরো যেন আইসে। ও সরি, এটা আগের প্রশ্নটা, এটা হলো তোমাদের এই যে গিভ, এটা ভালো করে বোঝা, আগেরটা না, আগেরটা অন্যটা। এই যে গিভ একটা গ্রুপ ভার্ব, মানে গ্রিভের সাথে বিভিন্ন প্রিপজিশন বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে, সেজন্য এটা হলো গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এই যে আমরা এখন গিভ গ্রুপ ভার্বটা সম্পর্কে জানবো। এতক্ষণ তো ব্রেকআপ করলাম, এখন গিভটা শিখি। দেখো এখানে বলছে যে আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টেনশন, সরি কি পড়ি, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন অফ ড্যাশ পলিটিক্স, ঠিক আছে। তো এটা এখন কি তোমার এখানে কোনটা অ্যান্সার হবে বলো তো? এখানে আসতে হলো তোমার পুলিং আপ, আমি তো অলরেডি গিভ বলেই দিছি, যেটা হলো গিভ থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এটা কি হবে সবাই একটু কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করো যে এটা আসলে আমাদের কি হবে।
ঠিক আছে, গিভ থেকে এসে, গিভ থেকে এই প্রশ্নটা এসে। ঠিক আছে, তোমাদের যেহেতু আমি বলে দিচ্ছি আর না পেঁচাই, মাথায় রাখবা তোমার বিষয়টা, যেটা মাথায় রাখবা যে এটা হলো গিভ আপ, এটার অ্যান্সার হলো হবে গিভ আপ। তো এই ভাই গিভটা গেভ থাকতে পারে, পাস্টে যেতে পারে, বা তোমার প্রেজেন্টে আসতে পারে, বা গিভিং থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার এর সাথে যখন আপ বসবে, মাথায় রাখবা এই যে এইটার অর্থ হলো তোমার যখন এর সাথে আপ বসবে সেটা হলো পরিত্যাগ করা। এটার বাংলা মিনিংটা কি? পরিত্যাগ। এটার বাংলা মিনিং হলো পরিত্যাগ করা। ঠিক আছে, এখন বলছে আই ডোন্ট হ্যাভ এনি, ঠিক আছে, ইন্টেনশন অফ পলিটিক্স, মানে কি তোমার কোনো আগ্রহ নাই কি পরিত্যাগ করা। কি পরিত্যাগ করা? পলিটিক্স পরিত্যাগ বা ছেড়ে দেওয়া, তোমার কোনো আগ্রহ নাই। এই অর্থে হলো তোমাদের এখানে হলো কি বসবে? গিভ আপ। তাহলে গিভ আপ শব্দটা কি অর্থে ব্যবহার হয়? পরিত্যাগ। আরও কয়েকটা শব্দ তুমি এইখান থেকে জেনে নাও। যেমন তোমাদের সাথে যখন গিভের সাথে বসবে অ্যাওয়ে, ঠিক আছে, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে শব্দটা হলো উপহার হিসাবে দেওয়া। এটা কি অর্থে ব্যবহার হবে? গিভ অ্যাওয়ে হলো উপহার। কথাগুলো একটু ভালো করে দেখো, উপহার হিসাবে দেওয়া অর্থে হলো তোমাদের গিভ অ্যাওয়ে। যারা ক্লাসটা করতেছে আশা করি এই বিষয়গুলো আর কোনোদিন সমস্যা হবে না। তারপর একটা আছে হলো গিভ ইন। ঠিক আছে, এই গিভ ইনটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এই গিভ ইন বা মাঝে মাঝে হলো তোমার গিভ টু বসে। এখানে কি বসে? গিভ ইন অথবা গিভ টু। এটা হলো তোমার বশ্যতা স্বীকার করা অর্থে, বশ্যতা। ঠিক আছে, তুমি হলো শিষ্য, অন্যজন হলো কি গুরু, তো গুরুর বশ্যতা স্বীকার অর্থে হলো গিভ ইন বসে। বশ্যতা স্বীকার, বশ্যতা স্বীকার অর্থে হলো তোমার এই গিভ ই বসে। তোমার গিভ ইন বা গিভ টু বশ্যতা স্বীকার অর্থে, বা গিভ অফ। আর একটা শব্দ তোমার এখানে গুরুত্বপূর্ণ আছে, এই শব্দগুলো তোমার ভালো, ভাই এগুলো মনে, বুঝছো, প্যাচ লাগে, অনেক পড়লেও মনে থাকবে না। তো তারপরেও জাস্ট আমাদের বইতে সর্বোচ্চ হলো 50টা শব্দ দেওয়া আছে যেগুলো পড়লে তোমার কমন পড়বে। দেখো গিভ অফ, গিভ অফ হলো তোমাদের নিঃশংস, এটা হলো নিঃশংস, নিষ্কৃত করা অর্থে হলো তোমার গিভ অফ ব্যবহার করা হয়। নিষ্কৃত করা অর্থে হলো গিভ অফ ব্যবহার করা হয়। এত শব্দ তোমার জানতে হবে না, আরও কয়েকটা শব্দ আছে কিন্তু অতগুলো জানতে হবে না। এই যে আমাদের বইতে আমি একবার হয়তো বা সাদা বই দেখতেছো, একবার হয়তো বা হাতে লাল বই দেখতেছো। ভাই সাদাটা হলো যারা ডিপ্লোমা পরীক্ষা দেবে তাদের জন্য, যারা বিএসসি পরীক্ষা দেবে তাদের জন্য হলো লাল, আর যারা মিডওয়াইফারি পরীক্ষা দেবে তাদের জন্য হলো এই যে কালো বই। বোঝা গেছে? তো এই জন্য হলো আমি এক একটা বই দেখাচ্ছি। তো এই যে আমাদের দেখো এইখানে গ্রুপ ভার সর্বোচ্চ আমি কয়টা দিচ্ছি, সবাই যদি একটু গুরুত্ব সহকারে দেখো, গ্রুপ ভার সর্বোচ্চ আমাদের গ্রুপ ভার আছে হলো 65টা। এই 65টা গ্রুপ ভার্বের মধ্যে ইনশাআল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় কমন পড়বে। এইগুলো প্রশ্নের তুমি যদি এই 65টা যদি তুমি ঠিকঠাক করে যেতে পারো বাংলা মিনিং সহ, অবশ্যই তোমার এখান থেকে কমন পড়বে, তুমি শিওর থাকো। ঠিক আছে, আমাদের গ্রুপ ভার্ব আর হয়তো আমি বেশি পড়াবো না, যে তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেই তিনটা আমি পড়িয়ে দিয়েছি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো ভাই তোমার মতো করে পড়ে নিতে হবে। আর কিছু হলো তোমার কি আছে, ওই যে স্পেলিং। দেখো তিনটা টপিক সম্পর্কে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, আসো আমরা পরবর্তী টপিকসে চলে যাই। দেখো এই 12 নাম্বার ওই তোমার এই গিফট থেকে একটা প্রশ্ন করা হয়েছে। দেখো বলছে ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, মানে কি আমার রিকোয়েস্ট করা সত্ত্বেও হি ডিড নট, এটাও কি হবে? গিভ আপ, মানে সে পরিত্যাগ করেনি বা পরিহার করেনি। মানে তুমি রিকোয়েস্ট করা সত্ত্বেও, এখন ধরো যে তোমার বয়ফ্রেন্ড হলো বিড়ি খায় বা সিগারেট খায়, এখন তো সিগারেট নর্মাল, গাঞ্জা খায়, কি খায়? গাঞ্জা। তুমি বারবার রিকোয়েস্ট করছো, ভাই খাইস না মরে যাবি, ঠিক আছে, ও তাও খায়। তো এই জন্য তুমি কি বলতে পারো যে ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট, মানে কি তোমার রিকোয়েস্ট করা সত্ত্বেও যে হি ডিড নট কি গিভ আপ, মানে সে ত্যাগ করেনি। এই প্রশ্নটাই দেখো কতবার তোমার পরীক্ষায় কোশ্চেন হুবহু চলে আসছে। দেখো আরো কিন্তু একটা শব্দ আছে এখান থেকে, এখানে তার কি শব্দ আছে যে ফল ইন, গেট অফ, ঠিক আছে, গিভ ফ্রুট। এতে এই শব্দগুলো যেগুলো পাবা তোমাদের এগুলো কিন্তু প্রশ্ন সুন্দরকে দেওয়া আছে, এই প্রশ্নগুলোর মিনিংগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, তাহলে তুমি আটকাবা না। তো আমাদের 12 নাম্বার অ্যান্সার হলো দেখো গিভ আপ, ঠিক আছে, পরিত্যাগ করেনি। ওকে, আসো
আমরা এখন আর একটা, এই তো ভয় দেখছো বলতে বলতে চলে আসছে আজকে ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমি বলি নাই ভাই, সেটা হলো কি তোমাদের ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন থেকে নার্সিং পরীক্ষায় প্রশ্ন দেবে না, ঠিক আছে? এটা হতেই পারে না। প্রশ্ন কোনোটা না করলে ট্রান্সলেশন থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। নার্সিং পরীক্ষা মানেই ট্রান্সলেশন। তোমার ইংলিশে ট্রান্সলেশন থেকে তোমার 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। তো 2 থেকে 3টা, তাহলে আজকে দেখো আজকে ক্লাসে আমরা কি কি পড়তেছি। তোমার এই ট্রান্সলেশন থেকে হলো তুমি 2 থেকে 3টা পাচ্ছ। প্রিপজিশন আর গ্রুপ ভার্ব এই দুইটা মিলে তুমি 2 থেকে 3টা পাচ্ছ। সিনোনি অ্যান্টোনি থেকে তুমি 2টা তো শিওর পাবা। স্পেলিং থেকে একটা পাবা। ফ্রেজ তোমার ইডোম অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? ইডোম অ্যান্ড ফ্রেজ থেকে তুমি একটা পাবা। তাহলে দেখো 1 1 2 4 আর এই যে আমরা যদি আরো এই একদম কম করে ধরি তাও তো তুমি 8 থেকে 9 নাম্বার পাচ্ছ এই টপিকসগুলোর উপর ভিত্তি করে। তো তোমরা ইংলিশ নিয়ে এমনি ভয়ে চিল্লাও ভাইয়া ইংলিশ কঠিন, পায় না। এইগুলো কি বোঝানোর কিছু আছে রে? একদম ঠাটায় মুখস্থ করে ফেলবি, তাই তো হয়ে যাচ্ছে। বোঝার কিচ্ছু নেই, বড় হলে পরে এমনি বুঝতে পারবি, এত বুঝতে হবে না, ডিরেক্ট মুখস্থ করে ফেল, ঠিক আছে? মুখস্থ করলেই তুই 12 নাম্বার, 10 থেকে 12 নাম্বার জাস্ট মুখস্থ করলেই পাওয়া যাচ্ছে। গ্রামারের জিও বুঝি না, সমস্যা কি রে ভাই? গ্রামারে থাকেই প্রশ্ন 7 থেকে 8টা, আন্দাজে মারলেও তো 2-4টা হয়। নেগেটিভ আছে, ভয়ের কিছু আছে যে নেগেটিভ কাটবে, এগুলো তো আন্দাজে দেখালেও তো 2-3টা হয়ে যায়। বুঝা গেছে? তোকে এই টপিক্সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ভালো না করলে জীবনে ইংলিশে ভালো হবে? আর এটা কিন্তু কোনো স্যার তোমার একদম গুলায় খাওয়াই দেবে? তোমার নিজের পড়তে হবে, নিজের মুখস্থ করতে হবে। এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে কই থেকে পড়বো, তার জন্য তো এই যে মহাঔষধ আছেই, এই বই থেকে পড়তে হবে। এই বইয়ে সবকিছু সুন্দর করে A to Z গুছিয়ে দেওয়া আছে, তো এইগুলো এখান থেকে পড়তে হবে। তো এটা তো আমি তোমাকে রুলসের মধ্যে ফেলতে পারবো না ভাই। বোঝা যাচ্ছে বিষয়টা? ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ইংলিশে 10-12 নাম্বার, আমি আজকে যে টপিকগুলো বলতেছি এখান থেকে 10-12 থাকবে, আর 7-8টা আন্দাজে মারলেও কয়েকটা হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ইংলিশ নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই। বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, সবাই গুরুত্ব সহকারে কথাগুলো শোনো, হয়ে যাবে, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু যদি বেশি রাগ উঠে যাবে অনলাইনে কিন্তু মাইট শুরু করবাম, ঠিক আছে? আজকে অনেকদিন হলো কিন্তু ছেলেবেলে মারতেছি না, তো কথা ঠিকঠাক শুনো ভাই, পড়ো, এমনি চান্স হয়ে যাবে, এত ভয় পাওয়ার কিছু নাই। দেখো আমাদের ট্রান্সলেশন থেকে এখানে কি হয়েছে বলছে, চুজ কারেক্ট ট্রান্সলেশন অফ, চুজ বলতেছি দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ বলছে কি, রবিবার হইতে বৃষ্টি হইতেছিল। আচ্ছা, এই ধরনের যখন থাকবে আমরা কিন্তু বলছি যে যখন আমি টেন্স পড়াইছিলাম, টেন্স পড়ানোর ক্ষেত্রে এটা বলছিলাম যে অতীতকালে শুরু হয়ে, ভালো করে কথাটা বুঝি, অতীতকালে শুরু হয়ে বর্তমান সময় ধরে চললেও, ঠিক আছে, চলতেছে, এখনো শেষ হয় নাই, এই ধরনের কাজগুলোকে আমরা ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভাই কোনো নেগেটিভ মার্ক নাই। কে নেগেটিভ মার্কের কথা বলছে? ঠিক আছে, জাফা ইসলাম। ভাই তোর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, তুই এখনো জানিস না নেগেটিভ মার্ক নাই, মাইন্ড করিস না ভাই, কিন্তু কথা বলতে হয়। 10 দিন পর পরীক্ষা, তোর প্রিপারেশন কি নিছিস যে এখনো তোর কোনো শিওর নাই যে নেগেটিভ মার্ক আছে কি নাই, জানিস না। নার্সিংয়ে কোনো নেগেটিভ মার্ক নেই, 100-র মধ্যে তুই 104টা বৃত্ত ভরাট করে আসবি, ঠিক আছে? তো 4 নাম্বার অটো দেবে, কোনো নেগেটিভ মার্ক কাটবে না, মনে থাকবে না ভাই? এ ভুল করো না ভাই, প্রশ্নে একটাই দাগাতে হবে, আবার জাস্ট 4টায় দাগালে কিন্তু ভাই এটাও কিন্তু ভুল, ঠিক আছে? আবার আবেগ আপ্লুত হয়ে সবগুলো দাগানো যাবে না, ঠিক আছে? নার্সিংয়ে কোনো নেগেটিভ নাই, ঠিক আছে? একদম মনের সুখে কয়েন নিয়ে যাবা, টস করবা আর দাগাবা, ঠিক আছে? হয়ে যাবে, নাম্বার কাটবে না। তো আসো আমরা যেটাতে ছিলাম, ঠিক আছে? ওকে, রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, তাহলে মানে কি আজকে কি বার? এই আজকে হলো কি মঙ্গলবার, বৃষ্টি হইতেছে কবে থেকে? রবিবার থেকে, তাহলে অতীতকালে শুরু হয়েছে না? তো অতীতকালে শুরু হয়ে এখনো চলতেছে, ঠিক আছে? তো এখনো চললে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই তো একটা গঠন আছে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা কি হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পরে আমাদের বসবে সিন্স অথবা ফর। আমি তো বলছিলাম সিন্স ফরের ব্যবহার তোমরা আমাদের টেন্সের ক্লাসটা টেনে দেখলে বুঝতে পারবা। তারপর হলো কি বসবে? টাইম, সিন্স ফর, এরপর হলো টাইম বসবে। তো আমাদের যদি এই রুলস দেখো, তো সি নাম্বার তো প্রথমেই কাটা হচ্ছে না, ইট রেন এটাও তো হচ্ছে না,
এই যে হেড, হেড কেন হবে রে ভাই? এখানে কি হেড আছে? হ্যাভ বা হ্যাজ ভাই ইজিলি ধরলেই তো আমাদের রুলসে পড়ে যাচ্ছে এটা। যদি আমাদের দুটি রাইট থাকতো, আমাদের দিত কি সিন্স অথবা ফর। আচ্ছা মাঝে মাঝে কিন্তু সিন্স ফর, মাঝে মাঝে কিন্তু আমাদের সিন্স ফর আচ্ছা 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 আরেকটা বিষয় যে মাঝে মাঝে আমাদের হলো মূলত সিন্স আর ফর। এখন 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 আরেকটা বিষয়, এখানে আমাদের হয়তোবা তোমরা দেখতেছো যে ইট হ্যাজ বিন রেইনিং, ফর্ম আছে না ভাই? এখানে ফর্ম হবে না, এটা আমাদের ফর্ম হবে না। তাহলে কিন্তু আমরা ওই রুলস অনুযায়ী এইটা এইটা এটাও কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে সিন্স অথবা ফর এই বিষয়টা। তো আবার যদি এখন বি নাম্বার আমরা অ্যান্সারে আসি, তাহলে কিন্তু এখানে হইতেছে কি ইট হ্যাড বিন রেইনিং সিন্স স্যাটারডে। তো এইখানে কিন্তু আবার আমাদের টেন্সের গঠনটা হইতেছে না, টেন্সের গঠনটা হইতেছে না। এখানে আমাদের আমরা পড়ছি হ্যাভ বা হ্যাজ, কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি হ্যাড। কিন্তু তোমার এটাই রাইট হবে, কারণ আমাদের সিন্স ফর যে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে এমন কোনো কথা নাই। এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হতে পারে, পাস্ট পারফেক্টেও ব্যবহার হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে হলো রাইট অ্যান্সার হবে হলো ইট হ্যাড বিন রেইনিং সিন্স স্যাটারডে। তো আমাদের এইখানে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা মাথায় রাখতে হবে, এইটা এইটা এটা কোনো আমাদের রুলসে হচ্ছে না। তো এইটা যেহেতু আমাদের যদি কোথাও থাকতো হ্যাজ বা হ্যাভ, ঠিক আছে, ইটের সাথে তো সবসময় হ্যাজ বসে, তো ইটের সাথে যেহেতু হ্যাজ বসে আমরা এখানে হ্যাজ বসায় দিতাম, তো এইটা আমাদের রাইট হতো। কিন্তু যেহেতু হ্যাজ নাই, সেক্ষেত্রে হ্যাড বিন থাকলেও এটা হলো পাস্ট পারফেক্টের আপনাদের মিনিং দিছে, সেক্ষেত্রে আমাদের এইটা রাইট আমরা দাগে আসবো। অপশনের মধ্যে আমরা এইটা রাইট দাগাবো, বাদ বাকিগুলোকে আমরা ভুল দাগাবো। বুঝতে পারছি বিষয়টা? এই জন্য এখানে হ্যাজ না, এখানে অপশনে হ্যাজ থাকলে হ্যাজটাই আমরা দাগাতাম, কিন্তু যখন হ্যাজ না থেকে হ্যাড থাকবে তাও তখন এটা রাইট, তাও তখন এটা রাইট হিসেবে দাগে আসতে হবে এবং এটা অ্যান্সার হ্যাডই হবে। ঠিক আছে বিষয়টা? এটা আমাদের হ্যাড হবে। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, এ ভাই কি লিখছে রে ভাই? নাসরিন লিখছে ইট হ্যাজ বিন রেইনিং সায়েন্স সানডে। ঠিক আছে, সায়েন্স হয় না সিন্স হয়? ভাই তোরা তো কি কি লেখোস না, মাঝে মাঝে মনে হয় যে তোদের ফোনে জামাই শুরু করি। ঠিক আছে, আচ্ছা আসো পরবর্তী প্রশ্নে চলে আসি। ঠিক আছে, এটা অ্যান্সার বি হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি বলছি যে এই যদি আমাদের হ্যাড না থেকে হ্যাজ থাকতো তাহলে আমরা ওইটা সঠিক দাগাতাম, কিন্তু যেহেতু আমাদের হ্যাজ নাই সেক্ষেত্রে আমাদের হলো এইটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আমরা হলো এখন পরবর্তী এবং পরবর্তী প্রশ্নগুলো সবাই ঘুম ভাঙো, ঘুম ভেঙে একটু অ্যাক্টিভ হয়ে যাও, কারণ আমাদের এখন যে প্রশ্নগুলো আসবে সেগুলো মোটামুটি তোমরা শুধু অ্যান্সার বলবা, এগুলো তেমন বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, এগুলো হলো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, ঠিক আছে, যারা সিন্স ফরের ব্যবহার নিয়ে চিন্তিত তারা আমাদের টেন্সের ক্লাস আছে, এই যে এখানে আমাদের এই যে লাস্ট দিনের ক্লাসগুলো আছে ওইখানে আমি টেন্স পড়াতে গিয়ে সিন্স এবং ফর বিস্তারিত 10 থেকে 15 মিনিট আলোচনা করছি। 10 থেকে 15 মিনিটের আলোচনা, এখন আমি সেই আলোচনাটা করতে চাচ্ছি না। তো সবাই ওইখান থেকে এই পড়াটা করে নেবা। আমাদের প্রশ্ন কিন্তু অনেকগুলো, এখনও কিন্তু ক্লাসের কোনো কিছুই হলো না রে ভাই। তো আসো, বিএসসি কোশ্চেন কতটা ইফেক্টিভ ভাই? বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি যারা যেটাই আছিস ইংলিশ যা পড়াচ্ছি একদম সম্পূর্ণ ইফেক্টিভ, এর সিলেবাসের বাইরে কিছু হয় না। ওদের সিলেবাস বিএসসি বল না ডিপ্লোমা বল মিডওয়াইফারি বল সবার সিলেবাস ইংলিশে সেম, এমন কিছু নাই যে এটা বিএসসিদের আসে মানে বিএসসিদের আছে ডিপ্লোমাদের নাই, তেমন কোনো কথা না। বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি ওদের শুধুমাত্র পার্থক্যটা কোথায়? যারা বিএসসি তারা হলো এই যে ইন্টার এইচএসসিতে যে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ওদের হলো এই বইগুলো কেন্দ্রিক এইচএসসির বইগুলো কেন্দ্রিক প্রশ্ন করা হয়। কিন্তু যারা ডিপ্লোমা বা মিডওয়াইফারি তাদের হলো এই 9-10 যে ওরা সাধারণ বিজ্ঞানটা পড়ে, সাধারণ বিজ্ঞানের মধ্যে যে আলাদা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অংশ থাকে, ফিজিক্স এইগুলো থেকে কোশ্চেন করা হয়। শুধুমাত্র এইখানে একটু ডিফারেন্স, এই যে এইখানে তারপর দেখা যায় যে এই ফিজিক্স কেমিস্ট্রিগুলো পারে সে কিন্তু অটোমেটিক এগুলো পারে, আবার কেউ এইগুলো পেরেও এখান থেকে প্রশ্ন সহজ হলে কিছু করতে পারে। তাছাড়া বাংলা ইংলিশ তারপরে হলো জিকে ম্যাথ এইগুলা বিএসসি আর
ডিপ্লোমা বলে কথা নেই, সবার সেম সেম একদম সেম। এই বিষয়গুলো বুঝতে হবে, না বুঝে শুধু বিএসসি আলাদা আলাদা। ভাই আলাদা কি ভাই আলাদা? তোমার সিলেবাসটা কোনোদিন চোখ বুলায় দেখছো যে ওদের সিলেবাস কি আমার সিলেবাস কি? সবার পড়া এক, ওদেরও এ পড়তে হয় তোমারও এ পড়তে হবে, ওরা বি পড়লে তোমারও বি পড়তে হবে, ওদের এ বি আছে তোমার সি আছে, এমন কোনো কিছু নাই। বোঝা যাচ্ছে বিষয়টা? বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা আসো পরবর্তী আমরা কোশ্চেনে আসি। বলতে চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ ট্রেনটি ঢাকা যাবে। এই কথাটা একদম সহজ ভাষায় বুঝে নাও। কোথাও যাওয়া অর্থে নির্দিষ্ট গন্তব্য বোঝাতে হলো বাউন্ড ফর ব্যবহার করা হয়। নির্দিষ্ট গন্তব্য অর্থ হলো কি বসবে? বাউন্ড ফর। নির্দিষ্ট গন্তব্য বোঝাতে আমাদের বসবে হলো কি? বাউন্ড ফর। তো এই জন্যে কিন্তু জাস্ট ট্রেনটি ঢাকা যাবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট গন্তব্য বোঝাচ্ছে যে এখানে পৌঁছাবে। তো সেই অর্থে আমাদের কি বসবে? বাউন্ড ফর। দেখো বাউন্ড ফর কই আছে? একমাত্র বি নাম্বার আছে, আর কোনো কিছু বুঝতে হবে না। তাহলে ট্রেনটি ঢাকা যাবে, এটা হলো কি? বাউন্ড ফর। আচ্ছা তাহলে এটার অ্যান্সার হলো হবে কি? বাউন্ড ফর। তাহলে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। নির্দিষ্ট ট্রেনটি রাজশাহী যাবে, তাহলে ট্রেন ইজ বাউন্ড ফর রাজশাহী, মানে নির্দিষ্ট গন্তব্য বোঝাতে হলো আমাদের হলো কি বসবে? বাউন্ড ফর বসবে। আচ্ছা আমি জাস্ট একটু পড়াশোনার বাইরে একটা আউট অফ একটা খুব মানে কমেন্ট এসেছে, সেই কমেন্টে একটু উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। একজন কমেন্ট করছে, ভাইয়া আমি যেদিন থেকে নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছি ওই দিন থেকে আমার আশেপাশের অনেক মানুষ বাজে কথা বলে। আচ্ছা নার্সিংয়ের জব নাকি ভালো না। আচ্ছা তারপর নার্সদের নাকি বিয়ে হয় না। আচ্ছা আমার নিজের মধ্যে কনফিডেন্স হারায় ফেলছি এগুলো শুনে। আচ্ছা তুমি যেদিন থেকে নার্সিংয়ের প্রিপারেশন আশেপাশে মানুষ বাজে কথা বলে, আচ্ছা আশেপাশে কুত্তা ঘেউ ঘেউ করলে কি তোমার কুত্তার সাথে ঘেউ ঘেউ করতে হবে? ও বিষয়টা জানানোর জন্যই কথা বলে। নার্সিংয়ের জব ভালো না, ওই তো ভালোর সঙ্গে যায় না ভাই। ওকে জিজ্ঞেস করবা যে ভালো কাকে বলে, ঠিক আছে? ও কি দেখলাম আমি, আচ্ছা ওরে জিজ্ঞেস করবা যে ভাই ভালো কাকে বলে, ভালো বিষয়টা বলতে তুমি কি বোঝো, ওরে ওই সংজ্ঞাটা বলতে বলবা, ঠিক আছে? একটা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে, ঠিক আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে, ঠিক আছে, 2 থেকে 3 বছর কষ্ট করে একটা 10ম বা 11 গ্রেডের চাকরি জোগাতে পারে না। কত কষ্ট হয়, জুতার চাল খসে যায়। আর সেই ক্ষেত্রে একটা নার্স যা মানে পড়াশোনা শেষ করে বের হওয়ার সাথে সাথে 10ম গ্রেডের চাকরি পায়, তাহলে ওর সম্মান, এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে 3-4 বছর কষ্ট করে একটা 16 গ্রেডের চাকরি নিল, তো ওর সম্মান কি এক হইলো? কখনো এক হয়? তাহলে কোনটা ভালো? একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চাকরি না পাওয়া বা 4 বছর কষ্ট করে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া, এটা ভালো, নাকি তুমি পড়াশোনা শেষ করে বের হওয়ার সাথে সাথে 10ম গ্রেড 2nd ক্লাস জব পাওয়া সেটা ভালো, নাকি এই যে 3rd ক্লাস জব করা সেটা ভালো? বলো কোনটা ভালো? ঠিক আছে, এগুলা কি ধরনের কোশ্চেন ভাই? ও নিজে জানে না এটা। আর নার্সদের বিয়ে হয় না কি বলছে রে ভাই? ঠিক আছে, আমার তো ধরো যে 4টা বিয়ে করার শখ, যদি কোনো নার্সের বিয়ে না হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, এখনো 3টা বিয়ে করতে পারবো। বোঝা গেছে? তোমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখনো 3টা বিয়ে করতে রাজি আছি, ঠিক আছে? একটা অলরেডি করে ফেলছি, ওটা সমস্যা নাই, কিন্তু আরো 3টা করবো ভাই। তোমার যদি বেশি সমস্যা হয় তুমি আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আমি মাশাআল্লাহ দেখতে শুনতে তো একদমই খারাপ না, ঠিক আছে? যদি পছন্দ হয় তুমি আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আমি বিয়ে করবো তোমার, যাও। আচ্ছা নিজের মধ্যে এখন কনফিডেন্স আছে? কনফিডেন্স আসলে ভাই তুই এই 10 দিনে পড়াশোনা কর, ঠিক আছে? আর 10 দিনে যদি বেশি কিছু না পড়তে পারিস আমাদের বইগুলো নিয়ে পড়, ঠিক আছে? আজকে ভাইরাল করে দেবে এটা, যদি আমার বউ দেখে খবর আছে। আচ্ছা বউরে দেখানো যাবে না এগুলো বিষয়, আমার পড়াশোনায় ফেরত আসি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের হলো এটা কি? ট্রেনটি ঢাকা যাবে, এটা অর্থ হলো কি হবে? দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ভাই আমাদের তোদের তো হাসাতে পারি, কিন্তু এই যে ক্লাস তো শেষ হচ্ছে না, মাত্র 15টা কোশ্চেনে আছি, টাইম কিন্তু 1.5 ঘন্টা চলে গেছে, তো আরো 1.5 ঘন্টা পড়লে কনফিডেন্স আছে তো? আচ্ছা আজকে উপস্থিতি ভালো আছে, সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছে, দেখ আমরা ভিতরে ঢুকতে পারি, ঠিক আছে? আরো যদি তোমরা যারা ময়মনসিংহ এরিয়াতে আসো,
তারা অনলাইন ক্লাস না করে সরাসরি আমাদের অফলাইন অফিসে চলে আসতে পারো, আসলে আমাদের ক্লাস করতে আমাদের প্রত্যেকটা স্যার ভাইয়া, ঠিক আছে। ও হ্যাঁ, আর আমরা কিন্তু এখন তোমরা যারা আমাদের এখানে সরাসরি আসবা তারা ফ্রিতে মডেল টেস্ট দিতে পারবে, বুঝছো। এবং তোমরা যদি খালি হাতে আসো আমরা তোমাদের কিছু টাকা পয়সা ভাড়াও দিয়ে দিই, তুমি ভাড়া নিয়ে বাসাও যেতে পারবে, বুঝছো। চলে এসো, পরীক্ষা দিতে চলে এসো। আচ্ছা যাই হোক, অনেক মজা হয়েছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 15 নম্বর প্রশ্ন দেখো, এটা আমাদের কি বলছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে কি, তুমি বইয়ের পাতা দেখে কি করা যাবে না, কাউকে মূল্যায়ন করা যাবে না। তো এটা কি অর্থে ব্যবহার করা হবে দেখি। এখানে কি, গাছে কাঁঠাল গোপে তেল, ঠিক আছে। তারপর নিজের ভালো পাগলেও বোঝে, বলা সহজ করা কঠিন, চকচক করে এলেই শোনা হয় না। অ্যান্সার কোনটা হবে ভাই, সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে। সবাই 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 একটু কমেন্টে জানাও এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে, সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, চকচক করলেই শোনা হয় না, ঠিক আছে। তো এটাই হলো মূলত অর্থ কি, যে এটা কিন্তু অনেকগুলো অর্থে, যে উপরে দেখে কাউকে বিচার করো না, এই ধরনের হলো ব্যবহারিক অর্থ দেয়। বা পোশাক দেখে কাউকে মূল্যায়ন করো না, বা এটা আর একটা কি ব্যবহারিক অর্থে ব্যবহার করতে পারি, চকচক করলেই শোনা হয় না। বিষয়টা কি বোঝা গেছে? ওকে ওকে ওকে, আসো। তো এগুলো সহজ প্রশ্ন ছিল, আমরা এটা 15 নম্বরে চলে যাই। দেখো এটার অর্থ কি, চকচক করিলেই শোনা হয় না। তাহলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার অর্থ হলো কি, চকচক করিলেই শোনা হয় না। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এই যে আমরা একটা প্রশ্ন দিচ্ছি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বলছে কি, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে। এই যেমন আমি একটু একটা কথা বলছি, ঠিক আছে, যেটা আমার বউ শুনলে আমার খবর আছে, তো এটা কি ভুল না? তো আমি আমার বড় উদ্দেশ্যে বলতেছি, ভাই মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে। এটা জাস্ট 3-4টা বিয়ে না, একটা করে খুশি আসছি, ওটা বলা ভুল হয়ে গেছে। তো এটা হলো কি, মানুষ মাত্রই তো ভুল করে। তো এটা যদি আমি আমার বউরে বলি, কিসে বলবো, ইংলিশে, তাহলে কি বলবো? এটার অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, সি সি, এ ভাই তুই তো নর্মাল সি বলতে পারিস, তুই এমন ভাবে টানতেছিস সি সি সি, তো দম আটকে যাবে, বা গলা একটা রগও ছিঁড়ে যেতে পারে। একটু ধীরে ধীরে বল, এটা কি অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে কি, মানুষ মাত্রই ভুল করে, এর ইংরেজি কি, মানুষ মাত্রই ভুল করে। আচ্ছা, ঠিক আছে, সবাই এটা পারবা। সি নাম্বার, টু ইজ, এই যে এটা 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 তোরা গুগলে সার্চ দিবি, সার্চ দিয়ে এটা শব্দ সঠিক উচ্চারণটা শুনবি, ঠিক আছে। শুই না হেরা আমাকে বলবি যে এটা উচ্চারণটা কি, গুগলে সার্চ দেয়, এই যে ফোরটা এরকম সার্চ দেয়, ওই যে প্রনাউন্সিয়েশন আছে না, স্পিকার, এটা এরকম কানে দিয়ে শুনবি, তোরা নিজেরাই শুনে আমার জানাবি, যা টু, ঠিক আছে। আমি বললাম না, যা। এটা হলো অ্যান্সার সি, এটা তোরা সবাই জানিস, মানুষ মাত্রই ভুল করে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্নটা আছে হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী, এর ইংরেজি কি? তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করীর ইংলিশ কি, ঠিক আছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী ইংলিশ কি হবে, সবাই একটু কমেন্টে জানাও। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটার ইংলিশ কি হবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী এর ইংলিশ কি হবে, দেখো আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্করীর এটার হবে কি, যে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। মানে কি, অল্প জানলে কিন্তু আসলেই ভয়ঙ্কর। তুমি একটা বিষয় না জেনে, এই যে একটু আগে একটা মেয়েকে আশেপাশের লোকজন আজে বাজে কমেন্ট করছে, মানুষের তাদের জানার অভাব, জানে না, অল্প জানে, তার জন্য কমেন্ট করছে। ও যদি বেশি জানতো তাহলে কি ওইরকম কোনো কমেন্ট করতে পারতো কখনো? না ভাই, কখনোই কমেন্ট করতে পারতো না। তো এই জন্যে এটা আমরা বলবো কি, যে এই লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, মানে কি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী হলো এই লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। আমাদের 17 নম্বরের অ্যান্সার হলো এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, 17 নাম্বার। ওকে, এখন আসো আমরা 18 নম্বরে চলে যাই। দেখো আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রবাদ বাক্য দেওয়া হয়েছে, সময়ের 1 ফোর, তারপরে অসময়ের 10 ফোর। এই বাক্যের সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, এই সব বাক্যের ট্রান্সলেশন কোনটি? এগুলো হলো প্রবাদ বাক্য, এগুলো ঠাটায় মুখস্থ করবা, এগুলো ঠাটায় মুখস্থ করবা। আর এগুলো তো দেখার টাইম নাই যে কোনটা কি পড়বো না পড়বো। আমাদের বইতে কিন্তু প্রথমেই ট্রান্সলেশন এত গুরুত্বপূর্ণ, আমরা প্রথমে ইংলিশ শুরুতেই ট্রান্সলেশন দিয়ে দিছি যাতে ছেলে পেলে পড়তে পারে। তো সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, এগুলো হলো ডিরেক্ট তোমার ঠাটায় মুখস্থ করবা, ঠিক আছে। এটার অ্যান্সার হলো এ নাম্বার,
ঠিক আছে, এইচটিস ইন টাইম সেভস 9, এটা হলো তোমার অ্যান্সার। তো এটা হলো অ্যান্সার 1 নাম্বার, এগুলো ঠাটাই মুখস্থ করবে, এগুলো রুলস নাই। আসো পরে হলো আমাদের 19 নাম্বার কোশ্চেন চলে যায়। ঠিক আছে, দেখো তার জন্য জায়গা করে দাও, এটা হলো আমাদের ভাবার্থ করতে হবে, তার জন্য জায়গা করে দাও। এটা এক অর্থ হবে মেক রুম ফর হিম। এটা রুম অর্থ রুম মানে তোমরা যে মনে করতেছো ঘর সেরকম না, এখানে এই রুম অর্থ হলো জায়গা, জায়গা অর্থে রুম ব্যবহার করা হয়। ঠিক আছে, সবসময় রুম অর্থ ঘর অর্থে ব্যবহার করা হয় না, রুম অর্থ হলো জায়গা অর্থে ব্যবহার করা হয়। তাহলে তার জন্য জায়গা করে দাও, এটা অর্থ হবে কি মেক প্লেস ফর হিম না ভাই। ঠিক আছে, প্লেস হবে না, স্থান করে দাও না, প্লেস হলো স্থান। ঠিক আছে, প্লেস হলো স্থান বোঝাবে, এই যে প্লেস স্থান। ঠিক আছে, প্লেস হলো স্থান, অ্যাকোমোডেশন হলো আবাসন বাসস্থান, কিন্তু রুম জায়গা, রুম অর্থ হলো তোমার এখানে হলো জায়গা অর্থে ব্যবহার হচ্ছে। তো এখানে হলো আমাদের মেক প্লেস ও মেক রুম ফর হিম, এটার অ্যান্সার হলো মেক রুম ফর হিম। এই শব্দগুলো এগুলো যত বেশি তুমি জানবা তত বেশি হলো তুমি ট্যালেন্টেড। মাথায় রাখবে এই বিষয়গুলো খুব বেশি গুরুত্ব সহকারে বিষয়টা জানতে হবে। ঠিক আছে, তাহলে তার জন্য জায়গা করে দাও, এটা হলো কি মেক রুম ফর হিম, আমাদের 19 নম্বর অ্যান্সার মেক রুম ফর হিম। ওকে, আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো ধনীরা সবসময় সুখী নয়, কে বলছে? এটা মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি মনে করি ধনীরা সবসময় সুখী। আচ্ছা যাই হোক, ওরা যেহেতু বলছে তো ওদের সাথে আমরা এটাকে একটু ট্রান্সলেশন করি। ধনীরা, মাথায় রাখবা রিস, এই রিসের সাথে যখন তুমি দা শব্দ যুক্ত করবে তখন হলো একটা জাতি বোঝাবে, ধনীরা। রিস যদি আমি বলি গরিব, মানে মনে করো তুমি আর আমি, ঠিক আছে, আচ্ছা তুমি ধনী আমি গরিব, আমার কথা বললাম পোর, এখন পোরের সাথে যদি দা লাগাই তখন তুমি আমি সবাই মানে গরিব জাতি বোঝাবে। তো দা রিস হলো ধনী জাতি, দা পোর হলো গরিব জাতি। তো এখন যেহেতু রিস এখানে জাস্ট একটা জাতি, তাহলে অনেকজন, প্লুরাল ভার্ব হিসেবে কি বসবে? আর বসবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের রিস আছে, রিসের আগে তো দা নাই, তাহলে এটা তো এমনি ভুল। তারপর এই যে রিস আছে কিন্তু ইজ আছে, এখানে রিস হলো আমাদের প্লুরাল ভার্ব, তাহলে সাবজেক্ট প্লুরাল ভার্ব বসবে। তো আমাদের তো এটা আগেই হবে না, তাহলে আমাদের অ্যান্সার হলো কি এ নাম্বার, দ্য রিস আর নট অলওয়েজ, সর্বদাই কি নয়? সুখী নয়, তাদের আরো টাকা লাগবে। বোঝা গেছে? ধনীরা সবসময় কি না? সুখী না, কারণ তাদের আরো টাকা লাগবে এরকম একটা ভাব। আবার যার টাকা নাই, যার 2টা বউ আছে, সে চায় আরো বউ লাগবে। ঠিক আছে, মানে যার যত আছে তার আরো তত লাগে। এই জন্য বলা হয় কি ধনীরা সবসময় সুখী নয়। ওকে, কিন্তু গরিবরা সুখী, কারণ টাকায় নাই, ও চায় লাভ আছে, এই জন্য সুখী। বোঝা গেছে? আচ্ছা আসো পরবর্তীতে যাই। দেখো ধনী গরিব তুমি যাই হও না কেন, এক কথায় কি মানুষ মরণশীল। তাহলে তুমি ধনী হও আর গরিব হও, যাই হও না কেন, মানুষ কি মরণশীল। তাহলে এটার ইংলিশ কি? আল্লাহ, আমি তো অ্যান্সার বের করে তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, তাহলে ইংলিশ কি? যে ম্যান ইজ মর্টাল, মানে কি মানুষ মাত্রই ভুল নাকি মানুষ মরণশীল? ঠিক আছে, মানুষ মাত্রই ভুল না, কিন্তু এটা মানুষ মরণশীল। তো আমাদের এটা অ্যান্সার হলো ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল। আমার এটা বের করা উচিত ছিল, কিন্তু আমি অ্যান্সার স্লাইডটা বের করে দিচ্ছি। ঠিক আছে, এটার অ্যান্সার হলো মানুষ মরণশীল। দেখো এগুলোতে সময় বেশি লাগবে না, কারণ এগুলো তোমরা জানো, বা এইগুলোই তোমাদের নার্সিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরও টুকটাক যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাদের বইতে দেওয়া আছে, তার জন্য এগুলো কিন্তু ব্যাখ্যা হয় না, জন্য আমি খুব তাড়াতাড়ি পড়িয়ে যাচ্ছি। দেখো পরবর্তীতে আর একটা তোমাদের ট্রান্সলেশন আছে। আর ট্রান্সলেশন এতগুলো দিচ্ছি কেন ভাই? বলতেছি তো পরীক্ষা নার্সিং প্রশ্ন করবে, ট্রান্সলেশন দেবে না, এটা কোনোভাবেই সম্ভব না। 2 থেকে 3টা ট্রান্সলেশন থাকবে, 2 থেকে 3টা কি হবে? ট্রান্সলেশন থাকবেই। ওকে, ঠিক আছে, আসো এখন আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। তাহলে দেখো অ্যাজ ইউ স অ্যাজ ইউ রিপ, তোমরা কিন্তু এটা এই যে বিভিন্ন গল্প পড়তে এটা পড়ে আসছো, যেমন কর্ম তেমন ফল। তো আমাদের অ্যান্সার সবসময় কি এ নাম্বার, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ স অ্যাজ ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। ওকে, আসো 22 নাম্বার আমাদের হয়ে গেছে। এখন 23 নাম্বারটা পড়ি। এখন এই 23 নাম্বার কিন্তু একটু আগেই আমরা সলভ করে আসছি। দেখো বলছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে হলো থেকে হবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে সকাল, এখন তো সন্ধ্যা, বা তুমি যেটাই বলো না কেন একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমান সময় ধরে চলছে। তাহলে এই ধরনের মিনিং বোঝালে আমরা বলছি কি, একটু আগেই বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? ওই যে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমরা দেখি ইজ তো হবেই না,
দেখো এটা হ্যাজ বিন আছে, এটা রাইট হতে পারে, হ্যাজ বিন আছে, ঠিক আছে, তো এটাও আমাদের রাইট হতে পারে। কিন্তু আমরা তো জানি যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সিন্স অথবা কি হবে, ফর হবে। কিন্তু এই যে প্রথমে দেখো এখানে আছে হলো ফর্ম, এটা ভুল, ঠিক আছে। এখানে দেখো ইট হ্যাজ বিন, এটা তো রেইনিংই লেখা নাই, ঠিক আছে। আচ্ছা ধরো এটা রেইনিংয়ে লিখছে, সাপোজ ধরো যে রেইনিংয়ে আছে, বানানটা ভুল হয়েছে, রেইনিং ফর মর্নিং। আমাদের দেখো এখন তাহলে দুইটার মধ্যে হলো সঠিক অ্যান্সার বিদ্যমান আছে। কয়টা? দুইটার মধ্যে সঠিক অ্যান্সার বিদ্যমান আছে। সবাই একটু বিষয়টা দেখো, এই দুইটা তো আমরা মানে ভুল ধরে ফেলছি, কিন্তু এখন হলো হয় সি হবে না হলে ডি হবে, কারণ দুটোই কিন্তু আমাদের মানে স্ট্রাকচার অনুযায়ী রাইট হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে আছে ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং। তো এখন এই সিন্স এবং ফর এই দুইটার মধ্যে এইখানে কোনটা রাইট? তো আমরা এই ধরনেরটা বলছিলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা সকাল কয়টা থেকে বৃষ্টি হচ্ছে তুমি কি ঘড়ির কাঁটা দ্বারা পরিমাপ করতে পারো? যদি তুমি ঘড়ির কাঁটা দ্বারা বা কোনো সংখ্যা দ্বারা নির্দিষ্টভাবে পরিমাপ করতে পারো সেই ক্ষেত্রে বসবে হলো ফর। আর যদি তুমি নির্দিষ্টভাবে পরিমাপ করতে না পারো সেই ক্ষেত্রে বসবে হলো তোমার সিন্স। তো দেখো এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু কয়টা থেকে বৃষ্টি হচ্ছে বা কয় ঘন্টা হলো বৃষ্টি হচ্ছে এটা আমরা পরিমাপ করতে পারতেছি না, এই জন্য আমাদের এখানে বসবে সিন্স। কিন্তু যদি বলতাম সকাল 8টা থেকে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু হয়তো ফর 8 AM, বোঝা গেছে? তখন এটা হয়তো হলো ফর 8 AM। বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সিন্স কখন, ফর কখন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, আসো আমাদের 23 নাম্বার কোশ্চেন শেষ, এখন আমাদের 24 নাম্বার। দেখো একটু আগে এই প্রশ্নটা আমরা প্রশ্ন সলভ করে আসছি। 14 নাম্বার কি? অল্প বিদ্যা ভয়ঙ্কর, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। এই প্রশ্নটা রিপিট হয়েছে, তাহলে আমরা 24 নাম্বার প্রশ্নটা আমরা অটোমেটিক পড়ে ফেলছি, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। ওকে, আসো আমরা এখন তাহলে 25 নাম্বার প্রশ্নে যাই। তাকে তিরস্কার করা হয়েছিল, ঠিক আছে। তো তিরস্কার অর্থে, ঠিক আছে, তুমি মাথায় রাখবে এগুলো কিন্তু এই যে গ্রুপ ভার্ব থেকে হুবহু প্রশ্ন দিছে, এগুলা তোমাদের হয়তো বা বুঝতে সমস্যা হলে ডিরেক্ট একদম মুখস্থ করে ফেলো। আমাদের তিরস্কার শব্দের অর্থ হলো, দেখো বট টু, এই যে আমাদের যে বট টু আছে, এই বট টু শব্দের অর্থ হলো কোনো কাউকে তিরস্কার করা বা অপমান করা অর্থে ব্যবহার করা হবে। বট টু ব্রিম, এই যে শব্দ অর্থ আমাদের হলো তিরস্কার করা অর্থে ব্যবহার হবে। সেই অর্থে আমাদের হলো, দেখো সরি আমাদের হলো এই যে বট টু বুক, সরি আমি কোনটা দাগাই ফেলছে, আমাদের এই যে বট টু বুক হলো তিরস্কার করা অর্থে ব্যবহার করা হয়। বট টু বুক হলো কি অর্থে? তিরস্কার করা অর্থে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হলো সি নাম্বার, যে হি ওয়াজ বট টু বুক, এটার অর্থ হলো তাকে তিরস্কার করা হয়েছিল। এটা আমাদের সি নাম্বার হলো অ্যান্সার। বি নাম্বার না ভাই, বট টু বুক হলো তিরস্কার করা অর্থে ব্যবহার করা হয়, বট টু বুক হলো তিরস্কার অর্থে ব্যবহার করা হয়। আমি এই ব্রিম দেখি নেই, তার জন্য হলো এটা আমাদের ভুল করছে। তাহলে এটা হলো হি ওয়াজ, দেখো সঠিক অ্যান্সার হলো হি ওয়াজ বট টু বুক, মানে আমাদের তিরস্কার করা অর্থে কি ব্যবহার হবে? বট টু বুক। এটা হলো একটা ফ্রেজ, বট টু বুক তিরস্কার করা অর্থে আমাদের ব্যবহার করা হবে। বিষয়টাকে বুঝতে পারছো? আচ্ছা, হি ওয়াজ বট টু বুক, তাহলে আমাদের 25 নাম্বার প্রশ্ন হলো, দেখো হি ওয়াজ বট টু বুক। ওকে, আমাদের এই 25 নাম্বার হলে আমাদের এখানে একটা প্রশ্ন কিন্তু আবার রিপিট হয়েছে, নাম্বার 25 আছে কিন্তু প্রশ্ন হলো অন্যটা। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি শেষ করি, ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবার মনোযোগ চলে যাচ্ছে। তো ভাই সবাই একটু ঝাঁকি দিয়ে বসে আবার একটু সবাইকে একটু অ্যাট দ্য লেট হাইলাইট করে দাও তো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যাতে সবাই ক্লাসটা করতে পারে, এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার টাইম লাইনে থাকে, তুমি যে কোনো সময় ক্লাসটা করতে পারো। সবাই একটু কমেন্টে অ্যাট দ্য রেট হাইলাইট করো, সবাই একটু ঝাঁকি দিয়ে বসো, আমাদের ক্লাসের আবার এনার্জি চলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের এনার্জি লাগবে। আমরা আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন আছে প্রায় 40টা, ব্যাখ্যা সহকারে পড়াতে গেলে সমস্যা, অনেক সময় লাগে। আচ্ছা সবাই একটু হাইলাইট করো, হাইলাইট করে পরে এটা এই যে একটু কমেন্ট করো অ্যাট দ্য রেট হাইলাইট। তোমাদের বন্ধু বান্ধব যারা চলে গেছে বা ঘুমিয়ে গেছে সবাইকে আবার একটু ডাইকে নিয়ে এসো, আমরা পরবর্তী কোশ্চেনগুলো পড়বো, ঠিক আছে। দেখো সেই স্কুলে যায় না বললেই চলে, এই যে একটু এই প্রশ্নটা একটু ব্যাখ্যা তোমরা নিতে হবে। সেই স্কুলে যায় না বললেই চলে মানে কি? অল্প যায়, কদাচিৎ স্কুলে যায়। তখন বলছে হি নেভার গোজ টু স্কুল। নেভার মানে কি? কখনোই যায় না। এই নেভার শব্দের অর্থ হলো কখনোই না, কখনোই মানে শতভাগ সে স্কুলে যায় না, ঠিক আছে। আর যদি বলে যে অফটেন শব্দের অর্থ হলো প্রায়, এটা হলো প্রায় মানে মাঝে মাঝে মানে কি 50% সে স্কুলে যায়, ঠিক আছে। এখন বলছে হি হ্যাজ গোজ টু স্কুল রেগুলারলি। রেগুলার মানে কি? প্রত্যেক দিন বা প্রত্যেক দিন, সে প্রত্যেক দিনে কি করে? স্কুলে যায়। কিন্তু এই যে হার্ডলি শব্দের অর্থ হলো কদাচিৎ, মানে যায় না বললেই চলে, একদম সামান্য। মনে করা যান 100 দিনের মধ্যে 1 দিন স্কুলে যায়, 2 দিন স্কুলে যায় বা 10 দিন স্কুলে যায়, মানে 90% সে স্কুলে যায়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি? যে হি হার্ডলি গোজ টু
স্কুল। বোঝা গেছে বিষয়টা? নেভার হলো কখনোই না, নেভার হলো কখনোই না, অফটেন হলো প্রায়, মাঝামাঝি মানে প্রায় মানে মাঝে মাঝে 50-50, ঠিক আছে। আর রেগুলারলি হলো শতভাগ, সে রেগুলার স্কুলে যায়। আর তোমাদের হার্ডলি হলো পদাশী, সে স্কুলে যায় না বললেই চলে। তার মানে কি, হি হার্ডলি গো টু স্কুল। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হলো আমাদের অ্যান্সার, হলো কি হবে, হি হার্ডলি গো টু স্কুল। দেখো আমাদের অ্যান্সার হলো বি নাম্বার, যে হি হার্ডলি গো টু স্কুল। এখন আসো পরবর্তী প্রশ্নগুলো, এগুলো ঝটপট ঝটপট তোমরা উত্তর দিবে, আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করব, ঠিক আছে। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, মাঝ পরে তোমাদের করতে আবার সমস্যা হবে। তো আসো আমরা ঝটপট ক্লাসটা শেষ করার চেষ্টা করতেছি। এখন দেখো, হুইজ ওয়ান ইজ দ্য ইংলিশ ফর্ম বিজয় দিবস। আচ্ছা, বিজয় দিবসের ইংলিশ কি বলো তো? বিজয় দিবসের ইংলিশ কি? আচ্ছা, একজন আবেগে আপ্লুত হয়ে বলছে ফ্রিডম ডে। বিজয় দিবসের ইংলিশ কি? ফ্রিডম ডে। ভাই তোরা হাসাস না ভাই, ঠিক আছে, ভালো করে বল, ঠিক আছে। আচ্ছা, বিজয় দিবসের ইংলিশ কি? আচ্ছা, ভিক্টোরি ডে, ঠিক আছে। তো ফ্রিডম ডে কি? স্বাধীনতা দিন। আচ্ছা, তারপরে সুমাইয়া তাবাচ্চুম ইরা বলছে কি? ভিক্টোরি ডে। আচ্ছা 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 আচ্ছা, তোমরা তো অনেক জানো, তোমরা তো বিশাল মেধাবী। আচ্ছা, থাকলে আমি তোমাদের নভেলটা ছুঁড়ে মারতাম, আমার না, রবীন্দ্রনাথের। বুঝে গেছে? রবীন্দ্রনাথ কিন্তু আমার বন্ধু মানুষ, ঠিক আছে। যে রাতে বাসায় গিয়ে তার সাথে ফেসবুকে আবার কথা বলতে হবে, চ্যাট করতে হবে, ঠিক আছে। তোমাদের যদি কারো রবীন্দ্রনাথের সাথে কথা বলতে হয়, আমার কাছ থেকে আইডি নিও, মেসেজ দিও, আইডি দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের বিজয় দিবসের ইংলিশ কি? ভিক্টোরি ডে। ওকে, বিজয় দিবসের ইংলিশ হলো ভিক্টোরি ডে। তো আমাদের 26 নাম্বার হলো ভিক্টোরি ডে। ওকে, ঠিক আছে। তারপরে আমরা 27 নাম্বার কোশ্চেনে চলে যাই। 1 ঘন্টা যাবত, এই যে এইবার কিন্তু খেলা আছে 1 ঘন্টা, একদম নির্দিষ্ট সংখ্যা, কিন্তু এখানে কিন্তু একদম নির্দিষ্ট একটা সংখ্যা উল্লেখ করা আছে। আমি কিন্তু বলছি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করলে ফর বসবে, আর নির্দিষ্ট সংখ্যা বা ঘড়ির কাঁটা দ্বারা মেজার করা না গেলে সেক্ষেত্রে বসবে কি? সিন্স। 1 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে, হইতেছে মানে কি? অতীতে শুরু হয়েছে, 1 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার। আমাদের ইট হ্যাজ বিন রেইনিং কোথায় আছে? ইট ইজ রেইনিং হবে না, ইট ইজ রেইনিং এটা হবে না, ইটস রেন্স হবে না, একটাই আছে এখানে, সিন্স পরে কোনো কথাই নাই, একটাই রাইট অ্যান্সার আছে। যদি এইখানে থাকতো সিন্স, তখন আমাদের প্যাস লাগতো, কিন্তু এই যে 1 ঘন্টা একদম নির্দিষ্ট একটা সময় উল্লেখ আছে, তাহলে আমাদের হবে কি? ফর। এখানে 24 হবে ফর, আর আমাদের আর গ্রামার রুলস অনুযায়ী তো একটা রাইট হইতেছে, তো এটাই। আর এই বৃষ্টি হইতেছে 1 ঘন্টা সকাল থেকে 8টা থেকে, এইটা দিয়ে যে নার্সিংয়ে কতগুলো প্রশ্ন আসছে বলার মতো না। প্রতি বছর এই প্রশ্ন দেয়, প্রশ্নকর্তার যে প্রশ্নটা কত ভালো লাগে আমি নিজেও বুঝি না। মানে একটা মানুষের বউরে যতটুকু ভালো না লাগে, তার থেকে বেশি এই কোশ্চেনটারে ভালো লাগে। মানে প্রশ্নকর্তা প্রতি বছর এই প্রশ্ন দেবেই, তো এবছরও দেওয়ার সম্ভাবনা আছে, মনে হইতেছে দিয়ে দেবে, বোঝা যাচ্ছে। এই জন্য আমরাও এই প্রশ্নটা এই যে এতবার দিচ্ছি। আচ্ছা, আসো পরবর্তী প্রশ্নে আসে। তাহলে এটা আমাদের অ্যান্সার হলো কত? 27 নাম্বার, ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার্স। তারপরে আমরা পরবর্তী একটা প্রশ্ন পড়ি, 28 নাম্বার। 28 নাম্বার কোশ্চেনে বলছে হলো ব্লু শিপস, ঠিক আছে। এই অনেকে বলবে যে ব্লু শব্দের অর্থ হলো নীল, শিপ অর্থের অর্থ জাহাজ, নীল জাহাজ। তো নীল জাহাজ অপশনে খুঁজাও কি? কোথাও তুমি পাচ্ছ না। এগুলো হলো ফ্রেজ, মাথায় রাখবা, এটা হলো ফ্রেজ। আমরা জাস্ট ট্রান্সলেশন থেকে চলে এসেছি হলো ফ্রেজে। তো ফ্রেজ হলো কি? একটা নির্দিষ্ট অর্থ বহন করে। এই যে ব্লু শিপ, এই শব্দটা হলো বিভিন্ন ধরনের কর্পোরেশন, কর্পোরেশন বা ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে ইউজ করা হয়। কোম্পানিতে কিছু শেয়ার থাকে, কিছু শেয়ার থাকে প্রায়, ঠিক আছে, যেগুলোতে কোনো রিস্ক থাকে না। এর পরবর্তী ধাপে আর একটা শেয়ার থাকে যেখানেও রিস্ক নাই বললেই চলে, যেখানে কি রিস্ক একদম ঝুঁকি নাই বললেই চলে। তো এই যে এই ধরনের কোম্পানির শেয়ারগুলোকে বলা হলো ব্লু শিপস। মানে কি? যেগুলোতে ঝুঁকি নাই বললেই চলে। এগুলো কিন্তু আবার সরকারি না, এটা কিন্তু আবার সরকারি না, এটা হলো একটা প্রাইভেট কোম্পানির শেয়ার, যেগুলোতে একদম ঝুঁকি নাই বললেই চলে। দেখো এখানে বলছে সিকিউরিটিজ ইস্যু বাই দ্য গভর্নমেন্ট। আমরা তো বলছি সরকার এখানে নির্দিষ্ট নেই, হলো একটা কোম্পানির সাথে। এখন দ্য ইন্ডাস্ট্রি শেয়ার কনসিডার টু বি এ রিস্কি, না ভাই এটা রিস্কি না। দেখো বলছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট। এই যে এটা হলো আমাদের অ্যান্সার, মানে আমাদের কোম্পানির শেয়ার যেখানে কোনো রিস্ক নাই, এটা আমরা সেফ ফিল করি, এই ধরনের শেয়ারগুলোকে বলা হয় হলো আমাদের কি? ব্লু শিপ, ঠিক আছে। এটা কিন্তু নীল জাহাজ না ভাই, তোরা কিন্তু নীল জাহাজ এগুলো সেগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞ, আমি জানি, কিন্তু ওইগুলো না, এগুলোতে হলো এই ধরনের অর্থগুলো জানতে হবে। ব্লু শিপ শব্দের অর্থ হলো আমাদের ওই ধরনের শেয়ার যেগুলোতে কোম্পানির ঝুঁকি খুবই কম, ঝুঁকি কম, সেগুলোকে বলা হলো ব্লু শিপ। ওকে, ঠিক আছে। আসি আমরা
28 নাম্বার শেষ, আমরা হলো 29 নাম্বার। আচ্ছা 29 নাম্বার, এগুলো হলো এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন, বা আমাদের হলো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থাকে না, এক কথায় প্রকাশগুলো করতে হবে। দেখো এক কথায় প্রকাশ কি, এখানে বলছে দ্য পারসন হু স্যাক্রিফাইস হিজ অথবা হার লাইফ ফর দ্য সেক অফ হিজ অথবা হার কান্ট্রি ইজ এ। আচ্ছা মানে একজন পার্সন যে কি করে, বিসর্জন করে নিজের জীবন, কি জন্য, ঠিক আছে, তার দেশের জন্য। যে দেশের জন্য মারা যায় তাকে এক কথায় কি বলে, ঠিক আছে, তার দেশের জন্য যে মারা যায় তাকে দেশপ্রেমিক বলে, সৈনিক বলে, লাভার বলে, না কি বলে, নাকি শহীদ বলে, ঠিক আছে, প্যাট্রিয়ট, সোল্ডার, লাভার, মার্টার। তো এখানে কিন্তু আমরা যারা দেশের জন্য মৃত্যুবরণ করে তাদের বলা হয় শহীদ। তো শহীদের ইংলিশ হলো, ঠিক আছে, মার্টার। তো শহীদের ইংলিশ হলো মার্টার। দেশপ্রেমিক এটা অন্য বিষয়, ঠিক আছে, দেশপ্রেমিক অন্য বিষয়। সৈনিক, ঠিক আছে, সৈনিক তো তোমরা চেনোই। আর লাভার তো তোমাদের ঘরে ঘরে, ঠিক আছে, আশেপাশে আনাচে কানাচে, ফেসবুকের মেসেঞ্জার করলে সব লাভার, ঠিক আছে। তো ওইগুলা না ভাই, তো যে দেশের জন্য মারা যায় তাকে হলো শহীদ বলে, মার্টার। ওকে, তো আমাদের হলো 29 নাম্বার কোশ্চেন হয়ে গেছে। এখন হলো আমাদের 30 নাম্বার কোশ্চেন। তো 30 নাম্বার কোশ্চেনে কি আছে, এনবি স্ট্যান্ড ফর, এই যে দেখো আমাদের একটা অ্যাব্রিভিয়েশন দিয়েছে। অ্যাব্রিভিয়েশন মানে কি, সংক্ষিপ্ত রূপ থাকবে, এটাকে কি করতে হবে, বর্ধিত রূপ বলতে হবে, ঠিক আছে। আমাদের তাহলে এনবি মানে কি, এটা হলো নটা বোন, নটা বোন বিশেষ দ্রষ্টব্য। এটার বাংলা অর্থ কি, বিশেষ দ্রষ্টব্য, ঠিক আছে, ঠিক আছে, নটা বোন হলো বিশেষ দ্রষ্টব্য। তো এনবি স্ট্যান্ড ফর মানে আমাদের সংক্ষিপ্ত রূপ দেবে। যেমন আমাদের মাঝে মাঝে দেয় কি, এই যে MBBS, ঠিক আছে, ওই যে কয়েকদিন আগে একটা ডাক্তার ভাইরাল হলো না, MBBS মানে কি বলো তো, তোমরা বলতো MBBS মানে কি, MBBS, দেখে কে কে MBBS পারে। তো এই যে এইটা হলো তোমাদের সংক্ষিপ্ত রূপ আছে, এইটার হলো তোমার বর্ধিত রূপ করতে হবে। MBBS এর ফুল মিনিং কি, দেখি সবাই বলো তো MBBS এর ফুল মিনিং কি, দেখি সবাই একটু কমেন্টে জানাও MBBS এর ফুল মিনিং কি। আমাদের বেশি প্রশ্ন নাই, আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। MBBS এর ফুল মিনিং কি, দেখে কে কে পারে, দেখি সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো MBBS এর ফুল মিনিং কি। কিরে ভাই, তোরা কি সবাই নেট সার্চ দিচ্ছিস নাকি, গুগলে সার্চ দিয়ে দিয়ে কি অ্যান্সার বলতেছিস নাকি, এত সময় লাগে কেন? জানি না। আর ভাই তোর হাতে ফোন আছে, তুই গুগলে সার্চ দিলে এতক্ষণ পেয়ে যেতে, আমি তো তোরে বলেই দিলাম, ঠিক আছে। MBBS, আর তোমরা যে কি নার্স হবা এখন MBBS বুঝতেছো না, ঠিক আছে, তাহলে তো অবস্থা খারাপ, ঠিক আছে। MBBS, ঠিক আছে, কেউ সাড়া দিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমাদের হাতে হাতে সময় নেই, বুঝতে পারতেছি যায় না। এটা মূলত বলা হয় ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ মেডিসিন। এটা হলো একটা হলো ব্যাচেলার অফ সায়েন্স আর একটা হলো ব্যাচেলার অফ মেডিসিন। MBBS এর হলো ফুল মিনিং ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ মেডিসিন। আচ্ছা ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি, সার্জারি আর ব্যাচেলার অফ, ওকে 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 ওকে, আসো আমরা এগুলো প্রশ্ন থেকে আবার সামনের দিকে চলে যাই। আচ্ছা দেখো আমাদের হলো পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং, আমরা এটা চলে যাই, ওর থেকে আসে এরকম কিছু সংক্ষিপ্ত তোমাদের অ্যাব্রিভিয়েশন দিলে তোমরা পারবে। হ্যাঁ ঠিক আছে, ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ সার্জারি, ঠিক আছে, সায়েন্স না সার্জারি, ঠিক আছে, সার্জারি হলো রাইট। ওকে 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 ওকে, মা বাবার বেকার সন্তান। আচ্ছা ওকে, এখন আসো বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটাতে আমাদের কোনটা রাইট, আমাদের কিন্তু এটা হলো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কোথায় আছে দেখো, ASSEMENT, এটাই হলো রাইট অ্যাসেসমেন্ট, ঠিক আছে। অ্যাসেসমেন্ট পরিমাপ করা, অ্যাসেসমেন্ট শব্দগুলো বাংলা মিনিং সহ তোমরা পড়ে নিবে। অ্যান্সার হলো রাইট কোনটা, অ্যাসেসমেন্ট। দেখো এই যে অ্যাসেসমেন্ট শব্দের অর্থ হলো পরিমাপ করা, অ্যাসেসমেন্ট শব্দের অর্থ হলো পরিমাপ করা, ঠিক আছে, অ্যাসেসমেন্ট শব্দের অর্থ হলো পরিমাপ করা। ওকে
মূল্যায়ন করা, পরিমাপ করা, এই সকল অর্থ হলো অ্যাসেসমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, এবার হলো একটা কঠিন প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু নার্সিংয়ের বিগত বছরের প্রশ্ন। বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ার্ড, এই নিচের কোনটা তোমাদের কারেক্ট ওয়ার্ড। তো আমরা যে স্পেলিং শিখি, স্পেলিং এখানে দিচ্ছি, স্পেলিং কোনটা রাইট, এই সবাই একটু ঝটফট কমেন্ট করো তো স্পেলিং এর এটা কোনটা রাইট। ঠিক আছে, স্পেলিং 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 কোনটা রাইট। ঠিক আছে, এটা না পারলে মান সম্মান থাকবে? স্পেলিং পড়তে যায়, স্পেলিং যদি না পারো তাহলে হবে? তাহলে এটার অ্যান্সার হলো কি স্পেলিং, আমাদের হলো এ নাম্বার রাইট। স্পেলিং হলো এ নাম্বার রাইট, স্পেলিং হলো এ নাম্বার রাইট। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন তুমি ধরো যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তা দিয়ে যাইতে তুমি রেস্টুরেন্ট বা দেখতেছো, বানান অনেক ভালো করে লিখছে, পরীক্ষায় এসে রেস্টুরেন্টের সঠিক বানান কি তুমি সেটা পারতেছো না, তাহলে হবে? মনে করবা যে রাস্তাটা দেখছিলাম, তাহলে হয়ে যাবে। তো আমি তোমাকে বললাম বলো তো রেস্টুরেন্টের সঠিক বানান কি, দেখি কেউ কমেন্টে জানান তো। রেস্টুরেন্ট, এটা কিন্তু রেস্টুরেন্ট আমরা বলি, কিন্তু যখন আমরা ইংলিশে লিখতে হয় রেস্টাউরেন্ট, রেস্টাউরেন্ট লিখতে হয়। ঠিক আছে, RESTAURANT, লাস্টে কিন্তু RANT আমরা লিখি, RENT লেখা যাবে না। রেস্টুরেন্ট, রেস্টাউরেন্ট, এই যে এই শব্দগুলো রাস্তাতে দেখে যাবা কিন্তু পারবে না। আমরা স্পেলিং করি, আমরা কিন্তু প্রথমে হেডিংটাই ভালো করে না পারলে হবে না। তো আমাদের এটা হলো আমাদের কি 32-এর হলো আমাদের 32-এর হলো এ নাম্বার। ওকে, 32-এর এ নাম্বার হলো আমাদের রাইট। ঠিক আছে, আমরা এখন আসলে 33 নাম্বারে। তো 33 নাম্বার প্রশ্নটা হলো একটা ফ্রেজ, এটা হলো ইরোম্যান ফ্রেজ। ঠিক আছে, যেগুলোর একটা বিশেষ মিনিং থাকে, যেমন আমরা বাংলাতে ইউজ করি না চাঁদের আমাবস্যা, ঠিক আছে, গোপ খেজুরে, আর অনেক শব্দ ইউজ করি যেগুলো একটা বিশেষ অর্থ বহন করে। তো ইংলিশেও এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো হলো বিশেষ অর্থ বহন করে। যেমন এখানে বলা হয়েছে ইন এ নাটশেল, এখানে বলছে ইন এ নাটশেল মিনস, তো এটার অর্থ কি? তো ইন এ নাটশেল শব্দের মিনিং কি সবাই একটু বলো তো। ইন এ নাটশেল, এই ইন এ নাটশেলের বাংলা কি? এটা একটা নির্দিষ্ট মিনিং আছে। ইন এ নাটশেলের বাংলা হলো কি? ঠিক আছে, হ্যাঁ রেস্টুরেন্ট হয়েছে, রেস্টাউরেন্ট হয়েছে তোমার। ঠিক আছে, জেরিন। ওকে ওকে ওকে, ঠিক আছে, অনেকেই সঠিক করতে পারতেছে। ইন এ নাটশেল এর বাংলা হলো সংক্ষিপ্ত, এটার বাংলা হলো কি আমাদের সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত হলো কি ইন ডিটেলস, বিস্তারিত, লার্জ ডিসক্রিপশন, বিশাল বর্ণনা। ঠিক আছে, তোমার হলো ইলাবোরেটলি মানে কি বিস্তারিতভাবে। তো আমাদের জাস্ট এখানে হলো ব্রিফলি, যার অর্থ হলো কি সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত, যার অর্থ হলো সংক্ষিপ্ত আকারে। বোঝা গেছে বিষয়টা, যার অর্থ হলো সংক্ষিপ্ত আকারে। তাহলে ইন এ নাটশেল হলো সংক্ষেপে, সংক্ষেপে কোনো কিছু বলা অর্থ হলো ইন এ নাটশেল। ইন এ নাটশেল হলো সংক্ষেপে কোনো কিছু বলা অর্থে। ঠিক আছে, সংক্ষেপে কিছু বলা অর্থে হলো ইন এ নাটশেল। ওকে 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 ওকে, আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এর বাংলা কি বলো তো? আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এর বাংলা কি? আউট অ্যান্ড আউট এর বাংলা অর্থ কি? সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এর বাংলা অর্থ কি? ঠিক আছে, বেশ ভাই বাংলা বল, তুই রাইট অ্যান্সার বলছিস। হ্যাঁ অ্যান্সার ডি, কিন্তু আউট অ্যান্ড আউট এর বাংলা অর্থ কি? আউট অ্যান্ড আউট এর বাংলা অর্থ কি? ঠিক আছে, আউট অ্যান্ড আউট হলো পুরোপুরি, এটা অর্থ হলো কি পুরোপুরি মানে কি সম্পূর্ণ, এটা অর্থ হলো পুরোপুরি বা সম্পূর্ণ, পুরোপুরি বা সম্পূর্ণ, পুরোপুরি বা সম্পূর্ণ। ঠিক আছে, তো পুরোপুরি বা সম্পূর্ণ হলো আমাদের এখানে হলো ট্রলি, আমাদের অ্যান্সার হলো ডি, এটা অর্থ হলো ডি। আচ্ছা, যারা ডি পারতেছে তারা কিন্তু অনেক মেধাবী, মানে এগুলো পড়ছে, তো এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এই শব্দগুলো খুব ভালো করে দেখতে হবে বা জানতে হবে। আচ্ছা, আমাদের আর বেশি কোশ্চেন নাই, আমাদের আর 2টা কোশ্চেন আছে। তো আমরা 2টা কোশ্চেন সলভ করলেই মোটামুটি আমাদের ক্লাসটা আজকে শেষ প্রান্তে চলে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা ধরে আমার বক বক শোনার জন্য সবাইকে আসলে ধন্যবাদ।
ধন্যবাদ। তো ক্লাসের দ্বার প্রান্তে এসে সবাই কমেন্টে জানাবেন যে আজকে ক্লাসটি কেমন লাগলো। তো সবার একটু যদি উপকার হয় বা আপনারা যদি উপকৃত হন তাহলে সেই বিষয়টা আমাকে একটু কমেন্টে জানান যে আজকে ক্লাসটি কেমন লাগলো। তো আমরা যদি ভালো লাগে তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের ক্লাসে আপনাদের জন্য আয়োজন করব। তো সবাই একটু কমেন্টে জানাবেন। ক্লাস শেষ হতে হতে আমি এগুলো সলভ করতে করতে সবাই একটু কমেন্টে সবার মতামত জানাবেন। আচ্ছা দেখো, আমাদের বলছে দ্য ওয়ার্ড ঠিক আছে, ইকোলজিক্যাল ইজ রিলেটেড কিসের সাথে? আমাদের ইকোলজি শব্দ এইটা হলো আমাদের পরিবেশের সাথে রিলেটেড, এনভায়রনমেন্টের সাথে হলো আমাদের ইকোলজিক্যাল শব্দটা রিলেটেড। ইকোলজিক্যাল শব্দটা হলো আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত। তো ইকোলজিক্যাল শব্দ হলো পরিবেশের সাথে সম্পর্কিত, এই জন্য আমাদের 36-এর অ্যান্সার হলো বি। 36-এর অ্যান্সার হলো বি। ইকোলজিক্যাল হলো আমাদের পরিবেশের সাথে রিলেটেড। তো আমাদের 36-এর অ্যান্সার হলো বি। এবং আমরা হলো আজকের শেষ প্রশ্ন, আমরা আমাদের শেষ প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হলো কি 37 নম্বর কোশ্চেনের মাধ্যমে আমরা আসাদুজ্জামান আসাদ, তো খিদা লাগছে ভাই, তো ভালো মন্দ রান্না করে আমাদের দাওয়াত দাও, আমি চলে আসতেছি, দুজন মিলে একসাথে খাবো না, ক্লাস তো প্রায় শেষ। আচ্ছা দেখো, আমাদের 37 নম্বর বলছে গ্রিন হাউস ইফেক্ট মে কজ দ্য ড্যাশ, ঠিক আছে, ওয়ার্ল্ড লাইফ। তো গ্রিন হাউস ইফেক্টের কারণে, ঠিক আছে, কি হতে পারে? বন্য প্রাণী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? নিঃশেষ হয়ে যাবে না? তো নিঃশেষের আমাদের ইংলিশ কি আছে? দেখো, আমাদের অ্যান্সার হলো এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ হলো বিলুপ্তি হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। এই শব্দগুলো হলো এক্সটেনশন শব্দের অর্থে ব্যবহার করা। তো গ্রিন হাউসের ইফেক্টে কি হবে? বন্য প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো সেই অর্থে আমাদের হলো অ্যান্সার হলো ডি। আমাদের সঠিক অ্যান্সার হলো কি? ডি। আমাদের সঠিক অ্যান্সার ডি। এই যে আমাদের সঠিক অ্যান্সার ডি। তো এই ছিল হলো আজকে ক্লাসে আমাদের আয়োজন, এই ছিল আজকে ক্লাসের আয়োজন। এবং ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ইংলিশ নিয়ে ভয় পাও, ইংলিশে আশা করি ভয়টা কেটে যাবে, কারণ ইংলিশে 20 নম্বরে কোশ্চেন থাকবে। এই 20-এর মধ্যে কিন্তু আজকে যা পড়লাম, ট্রান্সলেশন থেকে 2 থেকে 3টা, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব 2টা মিলে 2 থেকে 3টা, সিনোনি, অ্যান্টোনি বেশি দেই নাই, তারপরে যে কয়েকটা আছে ওইখানে তুমি 2টা পাবা, ঠিক আছে। তারপরে হলো তোমার এগুলো কিন্তু টোটালি মুখস্থ করার মতো। স্পেলিং এখান থেকে একটা, তারপরে তোমার ফ্রেজ থেকে যদি দেয় একটা, তারপরে যে আমাদের জাস্ট এক কথায় প্রকাশ বা তোমাদের অ্যাব্রিভিয়েশন, এগুলো থেকে একটা। তাহলে কয়টা হলো? যদি একদম কম করে ধরি তাও কিন্তু 9 থেকে 10টা প্রশ্ন আজকে ক্লাস থেকে তুমি পাচ্ছ। আর যে 7 থেকে 8টা প্রশ্ন যদি আমাদের এখানে বেশি করেই থাকে, 10 থেকে 12টা প্রশ্ন থাকবে আজকের টপিক্স থেকে, আর বাদ বাকি 8-10টা প্রশ্ন থাকবে গ্রামার থেকে। এবং গ্রামারের মধ্যে টেন্স, রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো থেকে থাকবে 3 থেকে 4টা। আর বাদ বাকি 2-3টা হলো এই যে আমাদের পার্টস অফ স্পিচ, এটা সেটা টুকটাক অনেক বিষয় থেকে, যেগুলো ছোটবেলা থেকে পড়ে তুমি বুড়া হও, পরীক্ষায় যা কিচ্ছু পারো না। তো আমাদের এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, যেগুলো আমরা ইনশাল্লাহ সামনে নেক্সট ক্লাসে পড়বো। তো যারা এখনো যারা আমাদের বইগুলো সংগ্রহ করে নাওনি, সবাই এগুলো সংগ্রহ করে নেবা। 5 দিন যদি তুমি ঠিকঠাক পড়তে পারো ভাই, তোমার আর কিচ্ছু লাগবে না। আমাদের 3টা বই, একটু ভালো করে দেখো, 3টা সাজেশন বই। যারা বিএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই লাল বই, ঠিক আছে, বউ না ভাই, বই, ঠিক আছে, লাল বউ। আচ্ছা দেখো, এই হলো। তারপরে যারা ডিপ্লোমা পরীক্ষা দেবে তাদের জন্য হলো সাদা, দেখতেও সুন্দর, পড়তেও মজা, ভিতরে যা আছে শুধু মালই আছে, মশলাই আছে। আর একটা যারা ডিপ্লোমা পরীক্ষা দেবে তার জন্য এই বইটা, সবাই এই বইটা সংগ্রহ করে নেবে। এবং আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। তো সবার ক্লাসটি কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবা, ঠিক আছে। ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা। আমরা ক্লাসটি এখানেই শেষ করে দেবো। আচ্ছা, সবার কমেন্ট নিতে আজকের মতো টাটা, বাই বাই। আর ওই যে মেয়েটা কমেন্ট করছিলা, ঠিক আছে, বিয়ে হয় না, তুমি ভাই চান্স পাও বা বিয়ে না হলে সত্যি তুমি আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে, আই এম রেডি, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই।